বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 19শে আগস্ট 2025। বিজিএস ব্যাচের 24তম ক্লাস এবং মুসলিম আইনের তৃতীয় ক্লাস। তো আজকে আমরা মুসলিম আইন শুরু করতে যাচ্ছি, তো তার আগে কিছু কথা বলা দরকার। গতকালই আপনাদের আহ 18 বা অষ্টাদশ বিজিএস পরীক্ষার সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আমরা এই সার্কুলার অনুসারে হয়তোবা আপনাদের আবেদন করার প্রক্রিয়া শুরু সেপ্টেম্বর মাসে, সেপ্টেম্বর থেকে এত তারিখ থেকে এত তারিখ, এবং যতটুকু ধারণা করা যায় পরীক্ষা অক্টোবরের শেষের দিকে। তো সর্বসাকুল্যে আপনারা সময় পেতে পারেন এখন আজকে থেকে যদি হিসাব করি 2 মাস। তো এই 2 মাস কি আসলে আহ প্রথমত আমরা এমসিকিউই ধরি, প্রিলিমিনারি পাসের জন্য পর্যাপ্ত কিনা? আচ্ছা, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করেন যে 2 মাস প্রিলিমিনারি পাসের জন্য পর্যাপ্ত কিনা, আমি তাদের বলতে চাই যে 2 মাস আল্লাহর রহমতে অনেক সময়। আপনি যদি নিয়ম মাফিক পড়াশোনা করেন তাহলে 2 মাসে প্রিলিমিনারি পাস করা সম্ভব, ইনশাল্লাহ। তো তার আগে আমি আমাদের আমাদের কর্ম পরিকল্পনা সম্পর্কে আপনাদের একটু ধারণা দেই। যারা অনলাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলি, সেটা স্যার হচ্ছে যে, হ্যাঁ কিছু বলবেন? হ্যালো? শোনা যাচ্ছিল না স্যার, এই জন্য বলছিলাম। অন্যরা শুনছেন? এখন শোনা যাচ্ছে। জি স্যার, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, শুনেন, আমি আমার কর্ম পরিকল্পনা সম্পর্কে ধারণা দিই। যে গতকাল প্রকাশিত হলো আপনার অষ্টাদশ বিজিএস এর সার্কুলার, আজকে দিল বার কাউন্সিল এমসিকিউ 29/11-তে হতে পারে আর কি, ডেট যেহেতু দিয়ে দিছে ধরে নিচ্ছি আমরা 29/11। তো যারা আমাদের সাথে বিজিএস এ প্রিপারেশন নিছেন তারা বার কাউন্সিল ওই ব্যাচেও আছেন, আবার এই জুডিশিয়ারির এই ব্যাচেও আছেন। তো আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে বিজিএস প্রিলির আগে আমরা আইন পার্ট, মানে আইনের যে আইন পার্ট না, আইনের যে অংশটুকু আইনের পার্ট, দ্যাট মিনস আইন থেকে 60 মার্কের প্রশ্ন হয়। এই 60 মার্কের প্রস্তুতি প্লাস সাধারণ বিষয় সম্পর্কেও আমরা প্রস্তুতি নিতে ইনশাল্লাহ পারবো। কিভাবে? ওই ব্যাচে তো রেগুলার ক্লাস হচ্ছে, এই সাদা জেনারেল যে বারের যে জেনারেল সাবজেক্টটা, ওই 6টার প্রিপারেশন আপনারা ওখান থেকে নিবেন, ওখানে রেগুলার ক্লাস করবেন। এখন যেহেতু বারের রোজ শিডিউল দিয়ে দিছে, তো ওখানে ক্লাস খুব দ্রুত হবে। ওখানে ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। প্লাস এই যে যে আমরা যে আইন পাঠ ভলিউম 2 পড়তেছি, এই ভলিউম 2 এটা যদি আমরা আগামী 1 মাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করতে পারবো। 1 মাস। অলরেডি আমাদের কনস্টিটিউশন শেষ, অলরেডি মুসলিম লয়ের 1/3 আমাদের শেষ। আর যতটুকু আছে, এখন থেকে আমরা সপ্তাহে 6 দিনই ক্লাস করব, আগে তো ছিল 5 দিন, আরো একদিন বাড়াই দিব। সপ্তাহে 6 দিন ক্লাস করব এবং একটু বেশ সময় নিয়ে পড়বো। আপনারা জাস্ট আমি যেভাবে পড়াই আমার তালে তাল দিন, আমি যতটুকু পড়াই এটুকু হলো মিনিমাম, এইটুকু আপনি পড়বেন। আর যদি আপনার সময় থাকে আরো বেশি আপনি পড়বেন। বাট আমার পরিকল্পনা অনুসারে যদি আগাতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা এল এল বিজিএস যে প্রিলি, এটা ইনশাল্লাহ আমরা পাশ করতে পারবো। আর মেইনলি আমরা তো আসলে বিজিএস এর ব্যাচ শুরু করছি বটে, বাট আমরা তো অনেক দেরিতে শুরু করছি। আমাদের টার্গেট এই বিজিএস না, আমাদের টার্গেট ছিল নেক্সট বিজিএস। তো আপনারা যারা ভর্তি হয়েছেন বা অফলাইন অনলাইনে যারা আছেন তাদের আশাহত হওয়ার কোনো কারণ নাই। আমরা আমি তো আশা করতেছি যে আপনারা এই বিজিএস এই পাস করবেন। আর যদি নাও করেন তাহলে আমাদের এই সার্ভিস, আমাদের এই ক্লাস আগামী বিজিএস পর্যন্ত বহাল থাকবে। আপনাদের কোর্স ফি যেটা নির্ধারণ করা হয়েছে বা আপনারা যেটা নির্ধারণ করছেন সেটা দিলেই হবে, এর বেশি দেওয়া লাগবে না। ওই এক কোর্স ফিতেই আপনারা 2 বিজিএস এর ক্লাস করবেন। তো তার মানে এই না যে আমি এই বিজিএস ছেড়ে দিচ্ছি। এই বিজিএস এরও পাস করার জন্য যা যা গেম প্ল্যান করা দরকার, যেভাবে পড়া উচিত সেইভাবেই আমরা পড়বো। আমরা বাংলাদেশ দলের মতো সম্মানজনক হারের জন্য আগাবো না। বাংলাদেশ দল দেখা গেলো 200 রান সামনে আছে, ওরা না খেলে ঠেকাই ঠেকাইয়া 30-40 করে ম্যাচ শেষ, এইভাবে খেলবো না আমরা। এই 2 মাসের মধ্যে যে সময় আছে এই সময়ের মোতাবেকই আমরা এমন ভাবে পড়বো যাতে এই বিজিএস পরীক্ষায় সফল হতে পারি ইনশাল্লাহ। বুঝতে পারছেন? ঠিক আছে। তো এজন্য অফলাইনে আমাদের ইউটিউবে অনেকে ক্লাস করেন, ওনারা কতদিন বলছে যে স্যার ই তো দিয়ে দিল,
সার্কুলার তো দিয়ে দিল। তো আমি হলাম দুনিয়ার মানে দুনিয়াতে যত প্রকার মানুষ আশাবাদী মানুষ আছে, আমি খুবই আমার জীবন নিয়ে বা আপনাদের নিয়ে খুবই আশাবাদী। আমাকে যদি 1 মাস সময়ও দেওয়া হতো, 1 মাস সময় দেওয়া হলেও আমি আশাহত হতাম না যে এই স্বল্প সময়ের মধ্যে পারবো কিনা। 1 মাস সময়ও আল্লাহর রহমতে অনেক সময়। তো আপনি সব সময় ইতিবাচক থাকবেন এবং কখনো এইভাবে চিন্তা করবেন না যে এত অল্প সময় আমি কি করব। অবশ্যই আমরা ইনশাল্লাহ নিয়ম মাফিক পড়াশোনা করলে এটা এখনো 2 মাস সময়, অনেক সময় আল্লাহর রহমতে। সো আপনারা সবাই সফল হবেন ইনশাল্লাহ। আগামী যে বার কাউন্সিল পরীক্ষা আছে সেখানেও হবেন, জুডিশিয়ারিতেও হবেন। জাস্ট যেভাবে আমরা আগাচ্ছি এইভাবে সাথে থাকবেন এবং পরীক্ষাগুলো দিয়ে যাবেন। আমি আপনাদের আজকে অনলাইনে পরীক্ষার প্রশ্ন দিয়েছি, উত্তরপত্র এবং প্রশ্ন একসাথে দিয়েছি। তো উত্তরপত্র আগে থেকে দেখেন না, এই প্রশ্ন আগে পরীক্ষা দিয়ে ক্লাস শেষে পরীক্ষাটা দিয়েন, পরে উত্তরপত্র মিলাইয়া পরে আমাদের জানায়েন যে কত পেলেন, এই আর কি। স্যার, হ্যাঁ বলেন। স্যার নভেম্বর যদি বার কাউন্সিলের পরীক্ষা হয় তাহলে কি স্যার ওটাকে আমি দিতে পারবো? আচ্ছা, আপনি দিতে পারবেন কিনা, আপনি ইন্টিমেশন কবে দিছেন আমার খেয়াল নাই, কবে দিছেন? স্যার আমারও ঠিক খেয়াল আসতেছে না কবে দিছিলাম। আচ্ছা, তাহলে আপাতত ক্লাস করেন, পারবেন আর না পারেন ওইটা নিয়ে টেনশনে থাকেন না। পারলেও আপনার পড়তে হবে, না পারলেও পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নাই। যারা এই যে চিন্তা করতেছেন যে এবার যদি আমি না পাই তাহলে কি হবে, এবার না পাইলে বার কাউন্সিলের যে ট্রেডিশন শুরু হয়েছে দেখবেন যে আগামী বছরও পরীক্ষা হয়েছে। তাহলে আপনার তো আগামী বছরের পরীক্ষার জন্য কি করতে হবে, প্রিপারেশন নিতে হবে। সো পারেন আর না পারেন এটা নিয়ে কিছু নাই, আমি আপনার বিস্তারিত জানাবো। আর বারের যে নোটিশ দিছে এটাও আমি বিস্তারিত পড়ি নাই, আমি বিস্তারিত পড়ে টরে আপনাদের জানাবো। আপাতত আমরা ক্লাস শুরু করি, দেখেন। তো আজকে আমরা পড়া শুরু করব মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939। এখান থেকে আপনি 1 মার্ক পেতে পারেন এবং লিখিততে এই আইনটা পুরোটাই পড়তে হবে। অল্প কিছু ধারা আছে 8-9টা, বাট এখানে প্রিলিতে অত ধারাও পড়বো না। মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939, দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939। ফাসেক, ফাসেক আসলে কাকে বলে? স্ত্রীর আবেদন কর্মে বিচারিক ডিক্রির মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হতে পারে দুইটা ক্ষেত্রে। একটা হলো ফাসেক, আর একটা হচ্ছে কি বলেন, লিয়ান। আচ্ছা, জুডিশিয়াল ডিভোর্স যেটা, এটাকে বলে ফাসেক। মানে বিচারকের মাধ্যমে, আদালতের মাধ্যমে যে বিবাহ বিচ্ছেদটা করা হয় সেটা কি বলা হয়, ফাসেক। আর লিয়ান হলো গতদিন আমরা পড়ছিলাম যে স্বামী স্বামী ওয়াইফরে তুলনা করছে, মানে ওয়াইফরে বলছে তুমি ই করছো, অ্যাডাল্টারি করছো। অ্যাডাল্টারি মানে কি, ব্যভিচার, ব্যভিচার করছি, এবং পরবর্তীতে সে সেটার সপক্ষে কোনো যুক্তি দেখাইতে পারে নাই, তাহলে সেই ক্ষেত্রে আহ ওয়াইফ গিয়ে আদালতে মামলা করতে পারে। এটার বলা হচ্ছে কি বলেন, লিগ্যাল। তো আমরা চলে আসি যে যখন কোনো স্ত্রী, যখন স্ত্রী কিছু সুনির্দিষ্ট কারণ সমূহের জন্য, আন্ডারলাইন করবেন, বিবাহ বিচ্ছেদের আবেদন আদালতে করে এবং আদালত সন্তুষ্ট হয়ে বিবাহ বিচ্ছেদটি মঞ্জুর করে, আদালত কর্তৃক এমন বিবাহ বিচ্ছেদ ফাসেক, ফাস্ক নামে পরিচিত। এটার অর্থ কি? একটা জিনিস মনে রাখবেন যে বিবাহ বিচ্ছেদের মামলা করে কিন্তু স্ত্রী, বিবাহ বিচ্ছেদের মামলা কিন্তু কখনো পুরুষ করে না, কারণ পুরুষের বিবাহ বিচ্ছেদের মামলা করার কোনো প্রয়োজন নাই। পুরুষ সরাসরি কি দিতে পারে, ডিভোর্স দিতে পারে। বুঝছেন? এখন আহ, আমরা তো এটা জানি, গতদিন পড়ছিলাম যে তালাকে তাওফিস মনে আছে আমাদের মুসলিম যে বিবাহ নিবন্ধন আইন, সেখানকার ওই ফরমের 18 নম্বর অনুচ্ছেদে বলা আছে যে হাজবেন্ড কি তার ওয়াইফকে তালাক প্রদানের ক্ষমতা দিছে কিনা। যদি তালাক প্রদানের ক্ষমতা দেয় এটার বলে অর্পিত তালাক বা ডেলিগেটেড তালাক, অথবা তালাকে তাওফিস। তাহলে তালাকে আপনি যদি তার ক্ষমতা দিয়ে দেন তাহলে তার আর মামলা করার দরকার নাই, সে সরাসরি আপনাকে তালাক দিতে পারে। বুঝছেন? আর আপনি যদি তার তালাকের ক্ষমতা দেন নাই, বাট সে আপনার সাথে সংসার করতে ইচ্ছুক না, তাহলে তার করণীয় হচ্ছে বিবাহ বিচ্ছেদের মামলা করা। কিন্তু বিবাহ বিচ্ছেদের মামলা করতে হলে আদালতে তার কতগুলো কারণ দেখাইতে হবে, যে আমার স্বামী ভরণ পোষণ দেয় না, সে কারাদণ্ডপ্রাপ্ত হয়েছে, সে অক্ষম, সে দুশ্চরিত্র, এরকম কতগুলো কারণ আছে। এই যে কারণগুলো আছে এই যে দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939-এর 2 ধারায়। বুঝতে পারছেন? বাট যদি আপনার তালাকের ক্ষমতা দিত তাহলে কি এই তার বিবাহ বিচ্ছেদের মামলা করা লাগতো? লাগতো না।
যদি কেউ কিংবা ঋণগ্রস্ত বা কোনো কারণে আসতেছি, সেই কারণগুলো আসতেছি। দেখেন, দা রেজুলেশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939-এর অধীন নিম্নলিখিত বললেন 10টি কারণে, 10টাই আছে, 10টি কারণে ফাসাকের ভিত্তি হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং এই সকল কারণে কোনো স্ত্রী আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে। 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদের অধীন স্ত্রী তালাক টাকাল হয়ে গেছে, তালাক দিতে চাইলে আদালতে আবেদন করতে হবে, কিন্তু তালাকে তাওফিস বা যে ক্ষেত্রে স্বামী স্ত্রীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে সেই ক্ষেত্রে আদালতে আবেদন করা ছাড়াই স্ত্রী তালাক দিতে পারে। তালাকে তাওফিজ দিলে কি আদালতে আবেদন করার দরকার আছে? দরকার নাই। সো অপশনে বিবাহ বিচ্ছেদের ডিক্রি প্রাপ্তির কারণ সমূহ, অ্যাকচুয়ালি এই জায়গায় সিরিয়াল আছে 9টা, বাট মোট কারণ হবে 10টা। এ জায়গায় আইন পাঠে সিরিয়াল ভুল আছে, তো আমি ঠিক করে দিব, সমস্যা নাই। প্রথম কারণটা দেখেন, এইগুলা গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসবে। দীর্ঘ 4 বছর দীর্ঘ 4 বছর, ধারা কত বলছে? 2 ধারা, 2 এর উপধারা 1-এ বলছে দীর্ঘ 4 বছর যাবৎ স্বামীর কোনো খোঁজ নেই। বিবাহ করার পরে কয় বছর যাবৎ খোঁজ নাই? 4 বছর যাবৎ স্বামীর কোনো খোঁজ নাই। আচ্ছা, তারপরে দেখেন, ভুল দিবেন 2 বছর যাবৎ স্ত্রীর ভরণ পোষণ দিতে স্বামীর ব্যর্থতা বা স্বামী খোরপোশ দিতে অবহেলা করলে। কয় বছর যাবৎ? 2 বছর যাবৎ। তাহলে নিখোঁজ কত বছর? 4 বছর। আর খোরপোশ বা ভরণ পোষণ ব্যর্থতা বা দেয় নাই, অবহেলা করছে, কত বছর? 2 বছর। 3 নাম্বার আছে না? 3 দিয়ে করে দেন 2A, 2 ছোট হাতের এ দেন, 2A। 3 নাম্বার হবে না, এটা হবে কি? বুঝেন নাই তানভীর আলম খান? ওই জায়গা 3 নাম্বার আছে না, 3 নাম্বারে 2 থাকবে, আর লাস্টের 1টা কেটে ওখানে একটা এ লেখেন, এ। তার কি হবে, আগের থেকে এত কিছু পাবেন বলেই তো সমস্যা। তার জায়গা কি গেছি না, যতটুকু পড়তে আগে সেইটুকু বুঝবেন, আপনার জন্য আপাতত ভবিষ্যতের চিন্তা ভাবনা বাদ। এই জায়গা যতটুকু পড়াইছে ওইটুকু প্রশ্ন করবেন বা ওইটুকু জানবেন আগে, ঠিক আছে? আচ্ছা দেখেন, স্বামী 1961 সনের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিধান লঙ্ঘন করে অতিরিক্ত স্ত্রী গ্রহণ করলে। দেখেন, আমরা মুসলিম পারিবারিক আইন সামনে পড়বো, অধ্যাদেশ ওই আইনে আছে কি, যে স্বামী যদি দ্বিতীয় বিবাহ করতে চায় তাহলে অবশ্যই তার প্রথম স্ত্রীর অনুমতি নিতে হবে, বুঝছেন? যদি অনুমতি না দেয় তাহলে সালিসি আগে আমার কথা শুনেন, যদি অনুমতি না দেয়, স্ত্রী যদি অনুমতি না দেয়, সাধারণত স্ত্রীর কাছে চাইলে দুনিয়ার 100 জন বউর ওয়াইফের মধ্যে 99 জনই অনুমতি দিবে না, এটাই স্বাভাবিক। তো অনুমতি যদি না দেয় তাহলে সে আবেদন করবে, ওই মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশে আছে, সালিসি পরিষদের কাছে আবেদন করবে। সালিসি পরিষদ হলো চেয়ারম্যানের সমন্বয়ে গঠিত হবে, ইউনিয়ন পরিষদ হলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আর পৌরসভা হলে মেয়র। তখন তারা সালিসি পরিষদ গঠন করে দেখবে যে আসলে এই পুরুষের বিবাহ করার দরকার আছে কিনা। তারা যদি নির্দেশ দেয় তাহলে বিবাহ করতে পারবে, নাইলে পারবে না, বুঝছেন? তাহলে এখন একজন ব্যক্তি বিবাহিত, কিন্তু সে 1961 সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিধান লঙ্ঘন করে সে যদি অতিরিক্ত স্ত্রী গ্রহণ করে, মানে প্রথম স্ত্রীর কাছ থেকে সে অনুমতি নেয় নাই, তাহলে প্রথম স্ত্রী কিসের মামলা করতে পারবে? বিবাহ বিচ্ছেদের মামলা করতে পারবে। তাহলে তানভীর আলম খান, প্রথমে আমরা পেলাম খোঁজ নাই কত বছর? 4 বছর। দ্বিতীয়ত পেলাম ভরণ পোষণ দেয় নাই কতদিন? 2 বছর। 2-এর এতে পেলাম বিবাহ করছে কি কোন আইনের বিধান অনুসারে? মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের বিধান অতিক্রম করিয়া, লঙ্ঘন করিয়া, ঠিক আছে? তাহলে 4-3 করেন, 4 করেন 3। এখানে যে প্রকৃত ব্যর্থতা এবং এটা এটা যদি এরকম হয় যে সে দেউলিয়া হয়ে গেছে বা সে তার শারীরিকভাবে সে হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এই কারণে ব্যর্থ। যে কারণেই হোক, আপনার খোরপোশ পাওয়া তার অধিকার। যদি আপনি খোরপোশ না দেন, দেউলিয়া হন যা হন, সে তালাকের আবেদন করতে পারে, বুঝছেন? ব্যর্থ, অসুস্থ হন, দেউলিয়া হন, যাই হন, এখন ওয়াইফরে তো আপনি খোরপোশ দিতে বাধ্য। যদি না পারেন তাহলে তা আপনি যেরকম পারতেছেন না, তারও অধিকার আছে ওই জায়গা তালাকের, বিবাহ বিচ্ছেদের আবেদন করা, বুঝছেন? স্বামীর উপর, আন্ডারলাইন করবেন, 7 বছর বা তদূর্ধ্ব মেয়াদের জন্য কারাদণ্ডের আদেশ। কত বছর? 7 বছর বা তার বেশি। 7 বছর বা তার বেশি। দেখেন আপনারা এই পড়া আপনি যখন একা একা পড়বেন তখন আপনার
4 গুণ কনসেন্ট্রেশন দরকার। আর যখন আমি আপনাকে বুঝাচ্ছি বলতেছি তখন কিন্তু আপনি জাস্ট আমার সাথে তালে তাল মিলাইলে হয়ে যাচ্ছে। তো পড়া যে শুধু এই জায়গা থেকেই 50% হয়ে যাচ্ছে, বাসায় যে আপনার নিয়মিত এটা পড়বেন। বুঝতে পারছেন? আমরা ধাপে ধাপে আগাই, আপাতত আমাদের টার্গেট বিজিএস পিলি পাস করা। বুঝতে পারছেন? এখন যেহেতু আমাদের সময় কম, আপাতত আমাদের টার্গেট হলো বিজিএস পিলি পাস করা। বিজিএস এর টুক পিলি টুক ঠিক করে আর রিটেনের জন্য যারা দরকার ইতিমধ্যে করবো, বাট বর্তমান টার্গেট হচ্ছে প্রিলিটা কিভাবে আমরা উতরাইতে পারি। বুঝতে পারছেন? তো এজন্য আপনাদের এখন থেকে এই যে যে আমি পড়া দিচ্ছি, এই যে যে আমরা যে পড়তেছি, এই আইনের সাথে সাথে জেনারেল সাবজেক্টের পড়া দিয়ে দেবো আমি। যে আজকে অমুক অমুক বিষয় পড়ে আসবেন, যে আজকে পারিভাষিক শব্দ পড়ে আসবেন বা বিপরীত শব্দ পড়ে আসবেন, এটা পড়ে আসবেন। যদি আপনাদের না থাকে, আমার এই জায়গায় বই আছে, এই বই থেকে দরকার হলে প্রিন্ট করে কপি দিয়ে দিব। যে সৌমিত্র শেখরের বই আছে সবার কাছে? আছে। না থাকলে এই জায়গা থেকে নিয়ে যাবেন। এগুলা বিভিন্ন টপিক দেবো, যে বাংলার একদিন দেবো, ইংরেজির একদিন দেবো, ম্যাথের একদিন দেবো, জেনারেল নলেজের একদিন দিব, যাতে এইগুলোর সাথে সাথে আমাদের অন্যান্য সাবজেক্ট গুলো হয়ে যায়। দেখেন, তো তাহলে আমরা প্রথমে পাইছি 4 বছর ধরে নিখোঁজ, তারপরে পাইছি 2 বছর ধরে ভরণ পোষণ দেয় নাই, তারপরে পাইছি 61 সালের আইনের বিধান লঙ্ঘন করে স্ত্রী যদি গ্রহণ করে, তারপরে পাইলাম কারাদণ্ড প্রাপ্ত হয়েছে কত বছর? 7 বছর বা তার বেশি। তারপরে দেখেন, পাঁচ হবে কত বলেন? 4। পাঁচের পাঁচের বাম পাশে একটা 1 যোগ করেন। তানভীর আলম খান, লাইটটা একটু অন করে দেন। 4 হচ্ছে 3 আর 5 হচ্ছে 4। জি। যে বিজনেস এই শেডে এখন শুরু করবেন আবার। আচ্ছা দেখেন, কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত 3 বছর যাবত দাম্পত্য কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত 3 বছর যাবত দাম্পত্য দায়িত্ব পালনে ব্যর্থ হলে, দাম্পত্য দায়িত্ব বুঝেন তো? কোন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত 3 বছর যাবত স্বামী স্ত্রীর মধ্যে যে দায়িত্বগুলো আছে এগুলো পালন করতে সে কি হয়েছে? ব্যর্থ হয়েছে। 5 করে দেন। ওই যে মানে 6 5 করে দেন, একটা কেটে দেন। স্বামী বিবাহের সময় আন্ডারলাইন করেন, পুরুষত্বহীন থাকলে তা মকদ্দমা দায়ের করা পর্যন্ত সময় পর্যন্ত বলবৎ থাকলে আন্ডারলাইন করবেন। বিবাহের সময় স্বামী যদি কি থাকে? পুরুষত্বহীন, এবং তা মকদ্দমা দায়ের করা পর্যন্ত যদি সেটা কি থাকে? বলবৎ থাকে। বুঝছেন? 7 6 করে দেন, একটা 1 কেটে দেন। স্বামী 2 বছর যাবৎ পাগল উন্মাদ থাকলে, অথবা বল দিবেন কুষ্ঠ ব্যাধিগ্রস্ত। পাগল কত বছর? 2 বছর। কুষ্ঠ ব্যাধিগ্রস্ত বা মারাত্মক যৌন ব্যাধিতে আক্রান্ত হলে, কুষ্ঠ ব্যাধিগ্রস্ত অথবা কি বলেন? তাহলে পাগল হইতে হলে কত বছর? 2 বছর। আর কুষ্ঠ ব্যাধি হইলে মারাত্মক যৌন ব্যাধিতে আক্রান্ত থাকলে সেই ক্ষেত্রেও বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে। 8 করে দেন 7। পাইছেন? নাবালিকা অবস্থায় স্ত্রীর বিবাহ হলে, নাবালিকা অবস্থার নিচে একটু লেখেন 18 বছরের পূর্বে। নাবালিকা অবস্থায় লেখা আছে না? এই জায়গায় কি লিখবেন? 18 বছরের পূর্বে। হ্যাঁ, অপশন অফ পিউবার্টি, খায়ের আল বুলুক, মনে আছে? নাবালিকা অবস্থায় স্ত্রীর বিবাহ হয়ে থাকলে সাবালকত্ব লাভের পর, অর্থাৎ 18 বছর পূর্ণ হবার পর, এটা 18 বছর পূর্ণ হবার পর লেখা আছে না, এটা ঠিক আছে, বাট আপনি কেটে লেখেন 19 বছর পূর্ণ হওয়ার পূর্বে, তাইলে ভাষাটা ভালো হয়। একটু কেটে দেন, লেখেন
19 বছর পূর্ণ হবার পূর্বে। 19 বছর পূর্ব হওয়ার পূর্বে বিবাহ অস্বীকার করে থাকলে, কিন্তু এই ক্ষেত্রে গোল দিবেন যৌন কর্ম অনুষ্ঠিত হয়ে থাকলে এইরূপ মোকদ্দমা দায়ের করা যাবে না। ব্র্যাকেটে লেখেন, 1 বছরের জন্য আমি বলতেছি, ব্র্যাকেটে লেখেন অপশন অফ পিউবার্টি, ব্যাখ্যা দিচ্ছি আগে লেখেন, ব্র্যাকেটে লেখেন অপশন অফ পিউবার্টি। এটার অর্থ কি শুনেন, আমরা এর আগের দিন পড়ছিলাম যে আপনার কোন মহিলার বিবাহ যদি হয় 18 বছরের আগে, 18 বছরের আগে মানে, তো 18 বছরের আগে মানে কি, 12 থেকে 10 থেকে, মানে 1 থেকে শুরু করে 18, 1 বছর বয়সে ডেফিনেটলি বিয়ে হয় না, বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ধরেন 13 বছর বয়সে একজনের বিবাহ হয়েছে, হতেই পারে। তো সে সাবালক হওয়ার পরে, মানে সাবালিকা হওয়ার পরে কত বছরের পূর্বে, 19 বছরের পূর্বে সে ওই বিবাহটা কি করতে পারে, বাতিলের জন্য আদালতে মামলা করতে পারে। তবে আদালতে দেখাইতে হবে কি, ওই স্বামীর সাথে তার কোনো যৌন সহবাস হয় নাই। বুঝতে পারছেন? যদি যৌন সহবাস হয়ে যায় তাহলে আবার সে দাবি করতে পারবে না। এটারে বলে অপশন অফ পিউবার্টি, সাবালকত্বের ইচ্ছা বা সাবালিকার ইচ্ছা। প্রথম ক্লাসে পড়ছিলাম, মনে আছে কিনা, এবং এটার আরবিতে বলে খায়রাল বুলুক। ঠিক আছে? ইসলাম অনুসারে স্বামী স্ত্রী দুইজনের ক্ষেত্রেই প্রযোজ্য, কিন্তু আমাদের যে 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 বিধিবদ্ধ আইন স্ট্যাটিউটরি লতে, দ্য রিজলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্টের 2-7 অপশন অফ পিউবার্টি শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য, মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। কি তানভীর আলম খান, তাহলে বলেন অপশন অফ পিউবার্টি কাকে বলে? অপশন অফ পিউবার্টি হচ্ছে সবলেখা পাওয়ার ধরে পূর্ব সম্মান, তাই অপশনটা কেন? কি দেখি বললেন, বুঝলাম না, আবার বলেন। তাই তো বললেন না। বলেন বলেন বলেন, আবার বলেন। মানে যদি একটা একটা নারীর যদি 18 বছর বয়স হওয়ার পূর্বে যদি তার বিবাহ হয়, জি। তো সে হচ্ছে যখন তার 18 বছর পূর্ণ বয়স হবে, হুম। পরবর্তীতে হচ্ছে সে এই অপশনটা ব্যবহার করতে পারবে যদি তার তোমার কতদিন ব্যবহার করতে পারবে 18 বছর হওয়ার পর, কতদিন? 18 বছর হওয়ার পর, এখানে যে 19 বছর করা হয়েছে সেখানে 1 বছর ব্যবহার করতে পারবে, কিন্তু যদি সে তার হাজবেন্ডের সাথে যৌন সম্পর্ক করে থাকে সেক্ষেত্রে সে ব্যবহার করতে পারবে। হ্যাঁ, তার মানে 19 বছর হওয়ার আগেই তার আবেদনটা করতে হবে, 19-এর পরে করলে আর হবে না। তাতে 19-এর পরে তার যদি যৌন সম্পর্ক নাও হয় তবুও সে করতে পারবে না। ঠিক আছে? তারপরে নবম যেটা, এটারে করে দেন অষ্টম। নিম্নলিখিত যে কোনো অর্থে স্ত্রীর উপর স্বামী নিষ্ঠুর আচরণ করে থাকলে, যেমন অভ্যাসগতভাবে তাকে মারধর করে, আন্ডারলাইন করেন। স্বামী তো আমাদের বাংলাদেশে এমন অনেক পরিবার আছে যে স্বামী স্ত্রীর রেগুলার কি করে, মারধর করে, বা আচরণের নিষ্ঠুরতার দ্বারা স্ত্রীর জীবনকে দুর্বিষহ করে তোলে, যদিও স্বামীর এই আচরণ শারীরিক খারাপ ব্যবহার পর্যন্ত না করায়। ধরেন সে শারীরিক খারাপ মানে শারীরিক ভাবে অত্যাচার করে না, কিন্তু অত্যাচার করে মানসিক ভাবে, গালিগালাজ করে, তাহলেও সে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে। কিন্তু যদি তারে তালাকে তাওফিজের ক্ষমতা দেয়, তাহলে কি আর দরকার আছে মামলা করার? তাড়াতাড়ি দরকার নাই। দেখেন, দেখাই দিচ্ছে। তারপর দেখেন, কুখ্যাত স্ত্রীলোকের সহিত স্বামী মেলামেশা করলে কিংবা বদনামের সাথে জীবনযাপন করলে, কুখ্যাত শব্দের চেয়ে ভালো ব্যবহার করা উচিত ছিল যে যারা চরিত্রহীন, নাকি চরিত্রহীন স্ত্রীলোকের সাথে কি করলে, মেলামেশা করলে। তারপরে দেখেন, নৈতিকবিহীন জীবনযাপনের জন্য স্ত্রীকে বাধ্য করার চেষ্টা করলে, স্ত্রীকে বাধ্য করতে চেষ্টা করতেছে যে তুমি এই এটা করো সেটা করো, তুমি আরো স্মার্ট হও, তুমি এই ড্রেস পরো, তুমি বোরকা পরার কাজ নাই, বা তুমি এই করো, মোটামুটি নৈতিকতা বিহীন। এখন আবার কেউ আবার বললেন না যে বোরকা পরলেই নৈতিকতা থাকবে, না থাকলে হবে না। এখন বিষয়টা হচ্ছে যে এটা তো নির্ভর করে যার যার উপরে। কেউ যদি পর্দা করতে চায়, এখন তার স্বামী চাচ্ছে তার পর্দা না করে, তাহলে তো সমস্যা। আবার যে পর্দা পছন্দ করে না, তার স্বামী তো তার পছন্দ করতেছে, সমস্যা নাই। এটা হলো যার যার ব্যাপার।
বা যে পর্দা করতে পছন্দ করে না কিন্তু সে শালীনতার সাথে থাকতে চায়, তার হাজবেন্ড চাচ্ছে যে আরো আলট্রা মডার্ন হোক, তাহলে সেই ক্ষেত্রেও সে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে। স্ত্রীর সম্পত্তি হস্তান্তর করে দিলে কিংবা স্ত্রীকে তার সম্পত্তির উপর বৈধ অধিকার প্রয়োগ করতে নিবারণ করলে, দেখেন স্ত্রীর সম্পত্তির উপর আপনি হস্তক্ষেপ করতেছেন, স্ত্রীর সম্পত্তি আপনি স্ত্রীরই খরচ করতে দিচ্ছেন না বা তারে বৈধ অধিকার প্রয়োগ করতে দিচ্ছেন না। তারপরে দেখেন স্ত্রীকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দিলেন, স্ত্রীকে তার ধর্মীয় আচার অনুষ্ঠান করতে বাধা দিলেন, নামাজ পড়তে দেয় না, বুঝছেন, রোজা রাখতে দেয় না, টিকটক চালাতে না দিলে টিকটক চালাইতে যদি না দেন তাহলে সে মামলা করতেই পারে। কারণ কেন মামলা করতে পারে? কারণ এটা তার টিকটক তো আমাদের দেশ অনুসারে বেআইনি কোনো কাজ না, কারণ সে টিকটক চালাইতে চায় না, আপনি আপনি দিতে চাচ্ছেন না, তাহলে সে বিবাহ বিচ্ছেদের মামলা করতেই পারে যদি তার কাছে টিকটকটাই সিরিয়াস মনে হয়। ঠিক আছে, তারপরে দেখেন যদি স্বামীর একাধিক স্ত্রী থাকে তবে পবিত্র কোরআনের নির্দেশ অনুসারে তাদের সাথে সমান ব্যবহার না করলে, বিয়ে করছেন 4টা বাট তাদের সবাইয়ের সমান ভালোবাসা দিচ্ছেন না। এখন ভালোবাসা ডাজন্ট মিন ফিজিক্যাল রিলেশন এর সাথে সাথেও সবাইয়ের সমানভাবে ট্রিট করতেছেন কিনা, যে অমুক বউরে অনেক টাকা পয়সা দিচ্ছেন তারা অন্য ওরে কিছু দিচ্ছেন না, তারা সামাজিক মর্যাদা দিচ্ছেন এর সামাজিক মর্যাদা অমন ভাবে দিচ্ছেন না। একজন বা দুইজন আচ্ছা, সেট করে ফেলবে। জি। এরপরে দেখেন নবম যে কারণটা, নবম কারণ যেটা, এটা 10টা কি করে দিবেন, নবম। তাহলে আপনি বলতে পারেন 9টা, বাট অ্যাকচুয়ালি 9টা তো সিরিয়াল অনুসারে আছে, কিন্তু মোট আছে কয়টা, 10টা। ওই যে এ একটা অ্যামেন্ডমেন্ট করে যোগ করছে না, এলো 10টা। তো ইনি এই স্যার জাহাঙ্গীর আলম স্যার উনি ওইটারে আর ই করে নাই, ওই সিরিয়ালি 10টা বসাই দিচ্ছে আর কি। আচ্ছা দেখেন, মুসলিম আইনে বৈধ বলে স্বীকৃত অন্য যে কোনো কারণের উপরও স্ত্রী তালাক চেয়ে মকদ্দমা দায়ের করতে পারে। মুসলিম আইনে বৈধ বলে স্বীকৃত অন্য কোনো কারণেও কি করতে পারে, তালাকের জন্য আবেদন করতে পারে। মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন 1939-এর অধীন উল্লেখিত কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হলে উক্ত ক্ষেত্রে স্ত্রীর দেনমোহরের অধিকার বলবৎ থাকে, অর্থাৎ সে দেনমোহর পাওয়ার অধিকারী হবে। বুঝছেন? এখন এখানে একটা বিষয় দেখেন, আমাদের ইসলামে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই মনে করে কি যে স্ত্রী তালাক দিলে মনে হয় দেনমোহর দেওয়া লাগে না, স্ত্রী যতক্ষণ পর্যন্ত তার অধিকার ছাড়ে নাই ততক্ষণ পর্যন্ত দেনমোহর দিতে কি বলেন বাধ্য, নাকি? এখন একটু এই জায়গার আশেপাশে একটা কথা কথা লেখেন, লেখেন যে তবে শর্ত থাকে যে, একটু লেখেন তবে শর্ত থাকে যে, বেশ কতগুলো লাইন একটু ছোট ছোট করে লেখেন। বিবাহ বিচ্ছেদের ডিক্রি চূড়ান্ত হবে না, চূড়ান্ত চূড়ান্ত হবে না, হাইপেন দিয়ে নিচে স্টার দেন। 3 নং, 3 নং মানে যে 10টা কারণে যে 3 নং, লেখেন যে 3 নং এ কারাদণ্ডের মেয়াদ, 3 নং এ কারাদণ্ডের মেয়াদ চূড়ান্ত হবার পূর্বে, একটু বুঝেন শাকিল, তানভীর, একজন হাজবেন্ডে ধরেন 7 বছরের কারাদণ্ড দিছে, এখন হাজবেন্ড গিয়ে ওয়াইফ গিয়ে মামলা করে দিছে যে আমার হাজবেন্ডের কারাদণ্ড হয়েছে 7 বছর বা তার বেশি। তো বিবাহ বিচ্ছেদের আদালত দেখলো যে 7 বছরই দিছে, কিন্তু আদালত বিবাহ বিচ্ছেদের ডিক্রি দিবে না কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ওই কারাদণ্ডটা চূড়ান্ত না হয়। এখন চূড়ান্ত হবে কেমনে, আপিলে, আপিল রিভিউ রিভিশন যা যা সবকিছু শেষ হওয়ার পরেই তো চূড়ান্ত, তাহলে চূড়ান্ত আর আগ পর্যন্ত বিবাহ বিচ্ছেদের ডিক্রি
দিবে না। কাহিনী বুঝছেন? কারণ বিচারিক আদালত তারা দিছে, সে তো ছাড়াও পেতে পারে, পারে না? আচ্ছা, তারপরে স্টার্ট দেন। 1 নং এর ক্ষেত্রে, 1 নং এর ক্ষেত্রে, 1 নং মানে কোনটা? প্রথমটা 1 নং মানে হলো যে যেহেতু 4 বছর যাবত স্বামীর খোঁজ নাই। 1 নং এর ক্ষেত্রে আদেশের 6 মাসের মধ্যে স্বামী হাজির হলে, এটার অর্থ কি? এটার অর্থ হলো, এটার অর্থ বুঝেন? 1 নং এ কি আছে ভাই? কয় বছর ধরে নিখোঁজ? 4 বছর তো 4 বছর ধরে নিখোঁজ। এই ডিক্রি দিলে আদালত বলে, মানে আহ, আদালত ডিক্রি দিছে, বাট এই ডিক্রিটা বলে দিছে কার্যকর হবে যদি, কার্যকর হবে না যদি ডিক্রির 6 মাসের মধ্যে হাজির হয়, তাহলে ডিক্রি কার্যকর হবে না। কিন্তু ডিক্রি দিয়ে দিছে 6 মাসও হয়ে গেছে, তাইলে বিবাহ বিচ্ছেদের ডিক্রি কি হবে? কার্যকর হবে। বুঝেন কিনা তানভীর সাহেব? মানে যে নিখোঁজ, ওয়াইফ গিয়ে মামলা করছে যে বিবাহ বিচ্ছেদের ডিক্রি, এখন আদালত ডিক্রি দিয়েও দিছে, বাট আদালত ডিক্রিতে আদেশটা থাকবে এরকম যে এই ডিক্রিটা কার্যকর হবে আজকে দিলাম, বাট কার্যকর হবে কবে? 6 মাস পরে 6 মাস পরে। এবং এই 6 মাসের মধ্যে যদি স্বামীর কেউ হাজির হয়, সে আসে বা তার প্রতিনিধি আসে, তাইলে ডিক্রি কি হবে না? কার্যকর হবে না। বুঝছেন? 3 নাম্বার স্টার্ট দেন। 5 নং এর ক্ষেত্রে ডিক্রি প্রদানের পূর্বে স্বামীকে 1 বছর সময় দিবে। এটার অর্থ কি? ওই যে যে ইম্পর্টেন্সি, ইম্পর্টেন্ট, স্বামী যদি পুরুষত্বই নয়, মামলা করে দিছে হাজবেন্ড, মানে ওয়াইফ মামলা করে দিছে, তাহলে ডিক্রি দেওয়ার আগে আদালত স্বামীর সময় দিবে কতদিন? 1 বছর 1 বছর, যে তুমি 1 বছরের মধ্যে আগে ট্রিটমেন্ট করাও। 1 বছরের মধ্যেও যদি ভালো না হয়, তাহলে ডিক্রি দিয়ে দিবে। বুঝতে পারছেন? তো তাহলে মোটামুটি এই এই শর্ত থাকে যে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। প্রথম যেটা আমরা পেলাম সেটা হলো যে, প্রথম কোনটা কত বলছি বলেন? কারাদণ্ডের মেয়াদ চূড়ান্ত হবার পূর্বে, মানে ওই যে যে তারা যে 7 বছর কারাদণ্ড দিল, এই 7 বছর কারাদণ্ড হওয়ার আগ পর্যন্ত ওই ডিক্রিটা, বিবাহ বিচ্ছেদের ডিক্রিটা চূড়ান্ত হওয়া না হইলে ওই ডিক্রি কার্যকর হবে না। তারপর বলছে 1 নং এর ক্ষেত্রে, 1 নং মানে হলো ওই যে যে স্বামী নিখোঁজ, 4 বছর 4 বছর ধরে নিখোঁজ, এখন ডিক্রি দেওয়ার পরে বলবে যে 6 মাসের মধ্যে যদি হাজির হয়, তাহলে ডিক্রি কার্যকর হবে না, নাকি? তারপরে দেখেন যে ডিক্রি প্রদানের পূর্বে স্বামীকে 1 বছর সময় দিবে, কখন? যখন 5 নং এর ক্ষেত্রে, 5 নং এ কি ছিল? যখন সে পুরুষত্বহীন। তাহলে পুরুষত্বহীনের ক্ষেত্রে তাদের সময় দিবে কতদিন? 1 বছর 1 বছর। এখন আপনি একটা বিষয় দেখেন ভাই, আপনি বিজিএস এ জজ হন বা না হন সেটা পরের ব্যাপার, এগুলো তো এটা জানাই লাগবে। আল্লাহর, আল্লাহ তো কপালে যা রাখছে সেটা হবে, বাট আপনি যখন অ্যাডভোকেসি করবেন, সিভিল ক্রিমিনাল, এটা আপনার জানতে হবে না? মানে আইনের স্টুডেন্ট বিয়ে করতে গেলে এগুলো না জানে বিয়ে করতে হ্যাঁ, গেলে তো ধাওয়া দিবে। আচ্ছা। তো তাহলে এই যে যে বিষয়টা পড়লাম, এখান থেকে 1 মার্ক আসার খুবই সম্ভাবনা আছে, আমাদের এটা মনে রাখতে হবে। মনে করেন যে আহ, এই মামলা করলো, ধরেন টিকটক ফেসবুক চালানো না দেওয়ার কারণে মামলা করলো, ঠিক আছে। এখন মামলা করলে হাজবেন্ড কে পারবে না ওই তারিখ গুলাকে ডিলে করে 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 দীর্ঘদিন রেখে, তাহলে কি করবে? তানভীর, বিষয়টা হচ্ছে যে ওয়াইফ যদি সংসার করতে নাই চায়, তাহলে তাহলে জোর জোর করে করে রাখার তো কোনো
মানে হয় না, সব জিনিস কি জোর করে হয়? সব জিনিস জোর করে হয় না। এবং আমি আপনাদের একটা উদাহরণ দেই, কাজী শামসুর রহমান স্যার ওনার বইয়ে লিখছেন এরকম যে ওয়াইফ বিবাহ বিচ্ছেদের আবেদন করছে। বিবাহ বিচ্ছেদের আবেদন করলে তো এই এই যে 10টা কারণ আছে, যে কোনো একটা তো আদালতে কি করতে হবে, স্যাটিসফাইড করতে হবে। আদালত বিবাহ বিচ্ছেদের ডিক্রিও দিছে, দেওয়ার পরে ওই ওয়াইফ বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাওয়ার পর আরেকজনের সাথে বিয়েও করছে, যেহেতু বিবাহ বিচ্ছেদের ডিগ্রি কার্যকর হয়েছে। এখন স্বামী আবার আপিল করছিল, আপিলে জয়লাভ করছে। বিচারিক আদালতের বিবাহ বিচ্ছেদের ডিগ্রি আপিল আদালত কি করছে? বাতিল করছে। কিন্তু ওয়াইফ অলরেডি যখন বিবাহ বিচ্ছেদের ডিগ্রি ছিল অলরেডি কি হয়ে গেছে, আর এক জায়গায় বিয়ে করে ফেলছে। এখন আপনি কি করবেন? এখন আইনে তো প্রকাশ্য কোনো বিধান নাই, এখন কিছু করার নাই। ওয়াইফ যে বিবাহ করছে সেটাও আইনের পরিপন্থী হয় নাই। কাহিনী কি বুঝছেন কি কইছি? মানে বোঝেন নাই বোধহয় উনি। যে নিম্ন আদালত আপনাকে বিচারিক আদালত আপনাকে রায় দিল যে বিয়ে করতে বিবাহ বিচ্ছেদ করতে। স্ত্রী ডিগ্রি পেয়ে আরেক জায়গায় বিয়ে করেও ফেলছে, বিয়ে কারণ না- আপিলে গিয়ে সেই ডিগ্রি আবার বাতিল হয়েছে। তাহলে যে পরবর্তীতে কি মানে বিয়ে করে ফেললো সেটা তো বিয়ে হলো না। কি হলো না? সে তো ডিগ্রি থাকা অবস্থায় বিয়ে করছে, বিয়ে করছে, অবৈধভাবে বিয়ে করেন। অবৈধভাবে তো সে বিয়ে করে না। আপিল হয়েছে, আপিল তো বাতিল। হ্যাঁ, আপিল করলো কি? তো বিয়ে করতে তো চূড়ান্ত না হলে যে বিয়ে করবে না, আদালতে কোন জায়গায় বলছে? তখন তো এই লোকের বিয়ে বুঝছেন? যাই হোক, এখন বাস্তবে আইনে অনেক কিছুই আছে, বাট বাস্তবে মাঝে মাঝে এমন পরিস্থিতির সৃষ্টি হইতে পারে যে যে সম্পর্কে আইনের প্রকাশ্য কিছু বলা যায়। আমরা সেলফ প্র্যাকটিসে আসি। স্ত্রীর আবেদনের প্রেক্ষাপটে আদালত কর্তৃক বিবাহ বাতিলের ক্ষমতা ড্যাশ নামে পরিচিত। আদালত কর্তৃক বিবাহ বাতিলের ক্ষমতা কি? ফাসেক। কি বলেন? ফাসেক নামে পরিচিত। 4 নম্বর প্রশ্নটা পড়ে দেখেন। দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্টের অধীন বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারে কে? মুসলিম আইনের অধীন কোনো বিবাহিত কোনো মহিলা। তার মানে এই যে যে এটা কিন্তু হিন্দুদের জন্য প্রযোজ্য না। এরপরে এই জায়গা 6, 7, 8, 9 এগুলো সবই গুরুত্বপূর্ণ, পড়ে নিবেন। 11 এই জায়গা সব গুরুত্বপূর্ণ, পড়ে নিবেন। 13 নং প্রশ্নটা একটু দেখি। 13 নং, দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্টের কোন ধারায় অন্য ধর্ম, এটা আন্ডারলাইন করেন, অন্য ধর্ম গ্রহণ করার ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে? ধারা 4। এই জায়গায় বলছে যে কোন মুসলিম মহিলা ধরেন অন্য ধর্ম গ্রহণ করছে বিবাহের পরে, তো এটা বিবাহ বিচ্ছেদের কারণ হবে না। অন্য ধর্ম গ্রহণ করলেও বিবাহ বিচ্ছেদের কারণ হবে না। হবে না। অর্থাৎ একবার তার বিয়ে হয়ে গেলে মুসলিম আইন অনুসারে সে যদি ধর্ম পরিবর্তন পরিবর্তন করে ওঠে বিবাহ বিচ্ছেদ অটোমেটিক্যালি হচ্ছে না। বুঝছেন? মানে ধর্মচ্যুত হওয়ার ফলে যে তার বিবাহ বাতিল হয়ে গেছে বিষয়টা তা না। এটা বলা হয়েছে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্টের কত ধারায়? 4 4 ধারায়। ধারায়। এটাও জানার বিষয় না? জি, জানার বিষয়, দেখেন। আমরা জানি না। হ্যাঁ, হ্যাঁ, জানার বিষয়। অনেক জিনিস জানবেন যে এগুলা অ্যাডভোকেসি করতে গেলে নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে স্যার, যে এটা এটা আমি জানি। করে, জি, এটাই করে। জি। তো দ্য ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্টের 4 ধারার নিয়ম অনুযায়ী যদি কোনো বিবাহিত মুসলিম মহিলা ইসলাম ধর্ম ত্যাগ করলে অথবা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গ্রহণ করলে তার ফলাফল কি হবে? এটা বিবাহ বিচ্ছেদের কোনো কারণ হবে না। উক্ত মহিলা 2 ধারায় উল্লেখিত কারণে বিবাহ বিচ্ছেদের আবেদন করতে পারবে। মানে সে যদি বিবাহ সম্পর্ক নাই রাখতে চায় তাহলে আবেদন করবে কত ধারায়? 2 ধারায় 2 ধারায়। 10টা আছে। জি। আর স্বামী তালাক দিলে তো থাকবে। ভিন্ন কথা। স্বামী যদি বলে যে তুই বিধর্মী হয়ে গেছিস, তোরে আর রাখবো না, তাহলে তো লাগলো। কিন্তু সে যে অন্য ধর্ম গ্রহণ করছে এই কারণে এটা অটোমেটিক্যালি ডিভোর্স, বিবাহ বিচ্ছেদ হবে না। বুঝছেন? তারপরে প্রশ্নটা দেখি। 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদ আইনের অধীন বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্ত্রীর দেনমোহর অধিকার প্রভাবিত করবে না। আন্ডারলাইন করেন। দেনমোহরের অধিকার প্রভাবিত করবে না, মানে দেনমোহর তার অবিচ্ছেদ্য অধিকার, এটা কখনোই বঞ্চিত করা যাবে না। 1939 সালের মুসলিম বিবাহ বিচ্ছেদের কত ধারায় বলা হয়েছে? কত ধারা? 5 ধারা। পাইছেন তানভীর? তাহলে এটা আমরা যতটুকু পড়লাম এতটুকু যদি পড়েন
এখান থেকে 1 নং পেতে পারেন, মুসলিম আইনে বহুত দিন প্রশ্ন আসে না, পেতে পারেন। বলেন তো খায়ের আল বুলুগ এই অধিকার বর্তমানে এই রেজলিউশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট অনুসারে কে প্রয়োগ করতে পারে? বিবাহিত মহিলা। শুধু বিবাহিত মহিলা, তাও কয় বছরের পূর্বে? 19 বছরের পূর্বে। 19 বছরের পূর্বে, তাও তার বিয়ে কনজুমেটেড হয় নাই। হ্যাঁ। আচ্ছা, তালাক দেওয়ার ক্ষেত্রে বিধিবদ্ধ নিয়ম দেখেন, এটা আমরা একটু পড়ি। যে তালাক দিলে যে নিয়ম আছে এটা সামনেও পড়বো, বাট এখানে দিছে তালাকটা আসলে আহ পুরুষ দেখ অথবা মহিলা দেখ, যেই দেখ না কেন, এই মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স বা মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961 এর 7 ধারার বিধান অনুসরণ করেই তালাকটা দিতে হবে। মুসলিম আইনে বিভিন্ন প্রকারের তালাক এবং তালাক উচ্চারণের বিভিন্ন পদ্ধতি আলোচনা করা হয়েছে। কোন বাংলাদেশি মুসলিম যে তালাক যেভাবেই উচ্চারণ করুক না কেন, বর্তমানে তালাক দিতে হলে প্রত্যেক মুসলিমকে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর গোল দিবেন 7 ধারার তালাক সংক্রান্ত বিধান মেনেই তালাক দিতে হবে। কত ধারার? 7 ধারা। 7 ধারার। এটা হলো মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961। প্রথমে দেখেন তালাকের নোটিশ। 7 ধারায় বলা হয়েছে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে স্বামী, আন্ডারলাইন করবেন, চেয়ারম্যানকে একটি নোটিশ দিবে এবং স্ত্রী উক্ত নোটিশের নকল প্রদান করবে, এবং স্ত্রীকে ওই নোটিশের কি দিবে? নকল। এখন স্বামী চেয়ারম্যান বলতে স্ত্রী যে এলাকায় বাস করে সেই এলাকার চেয়ারম্যান। যদি সে ইউনিয়ন পরিষদ হয় তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, যদি সিটি কর্পোরেশন হয় সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভা হলে পৌরসভার মেয়র। এবং ওই নোটিশের একটা কপি কাকে দিবে? স্ত্রীকে। নোটিশ না দিয়ে তালাক দিলে শাস্তির বিধান। নোটিশ না দিয়ে তালাক দিলে উক্ত স্বামী, আন্ডারলাইন করবেন, 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ডে বা 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। নোটিশ না দিয়ে যদি তালাক দেওয়া হয় তাহলে সাজা হতে পারে কত? 1 বছর পর্যন্ত 1 বছর বিনাশ্রম বা 10,000 টাকা জরিমানা বা উভয়। উভয়। এখন একটা বিধান শুনেন, নোটিশ দেখ বা না দেখ, তালাক একবার দিলে কিন্তু ওই তালাক বাতিল হবে না। সহজ কথা। ধর নোটিশ দেয় নাই, তবুও তালাক কার্যকর হবে। নোটিশ দিছে, তবুও তালাক কার্যকর হবে। কিন্তু নোটিশ দেয় নাই, এই জন্য সাজা হতে পারে কতদিন? 1 বছর বিনাশ্রম, 10,000 টাকা জরিমানা বা উভয়। জি, বুঝছেন? তারপরে দেখেন নোটিশের পর পুনর্মিলনের চেষ্টা, কনসিলিয়েশন, এটা আন্ডারলাইন করেন, কনসিলিয়েশন। পরীক্ষায় প্রশ্ন আসবে যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সের 7 ধারায় কোন ধরনের মধ্যস্থতার বিধান আছে? মিডিয়েশন, কনসিলিয়েশন, আরবিট্রেশন, কোন ধরনের? Conciliation। কনসিলিয়েশন। নোটিশ প্রাপ্তির তারিখ হতে, আন্ডারলাইন করবেন, 30 দিনের মধ্যে চেয়ারম্যান সংশ্লিষ্ট পক্ষদ্বয়ের মধ্যে পুনর্মিলনের উদ্দেশ্যে সালিসি পরিষদ গঠন করবে। এই যে দেখেন আরবিট্রেশন কাউন্সিল। নোটিশ তো পেলো চেয়ারম্যান, তা উনি পুনর্মিলনের উদ্দেশ্যে আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদ গঠন করবে কতদিনের মধ্যে? 30 দিন। এগুলা থেকে কিন্তু প্রশ্ন হয় যে সালিসি পরিষদ গঠন করবে কতদিনের মধ্যে? 30 দিন। এবং উক্ত সালিসি পরিষদ এই জাতীয় পুনর্মিলনের ব্যবস্থা গ্রহণ করবে। বুঝছেন? তালাক কার্যকর হওয়া দেখেন, তালাকটি গোল দিবেন পূর্বে প্রত্যাহার না হলে, সালিস বা সালিসি পরিষদের মাধ্যমে পুনর্মিলন না হলে চেয়ারম্যানের নিকট নোটিশ প্রদানের তারিখ হইতে গোল দিবেন 90 দিন অতিবাহিত হলে তার তালাক কার্যকর হবে। নোটিশ প্রদানের কয় দিনের মধ্যে? 90 দিন। যদি তালাক দেওয়ার সময় এটা গোল দিবেন স্ত্রী গর্ভবতী থাকে, তাহলে 90 দিন বা গর্ভবতী যেটা পরে শেষ হয় তখন তালাক কার্যকর হবে। 3টে স্টেপ। অর্থাৎ ইদ্যৎকালীন পিরিয়ড আর হচ্ছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। যদি গর্ভবতী হয় তাহলে গর্ভবতী হওয়ার পরে কার্যকর হবে। কিন্তু তালাক দিতে গর্ভবতী সময়কালীন সময় যে দেওয়া যাবে না, কথাটা কিন্তু ঠিক না। কার্যকর হবে কখন? ওই বাচ্চা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে। বুঝছেন? আচ্ছা, মন্তব্য। যেখানে তালাক প্রদানের অধিকার স্ত্রীকে যথাযথভাবে দেওয়া হয়েছে এবং স্ত্রী যেখানে উক্ত অধিকারটি প্রয়োগ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে যে ক্ষেত্রে, আন্ডারলাইন করেন, তালাকে তাফউইজ বা ডেলিগেটেড তালাক এর মাধ্যমে স্ত্রী তালাক দিতে চায় অথবা স্বামী বা স্ত্রী তালাক ব্যতীত অন্য কোনো ভাবে বিবাহ বিচ্ছেদ ঘটাতে চায়, অন্তঃপ্রদান চায়,
চাই লেখছে, চাই জি, হবে কি চাই। চাই, সেখানে 7 ধারার বিধানাবলী প্রয়োজনীয় পরিবর্তন সহ প্রযোজ্য হবে। অর্থাৎ স্ত্রী যখন তালাক দিতে চায় তখন সে 7 ধারার নিয়ম অনুসরণ করবে, অর্থাৎ নোটিশ না দিয়ে স্ত্রী স্বামীকে তালাক দিলে তার ক্ষেত্রেও স্ত্রী একই শাস্তি পাবে। কাহিনী হচ্ছে যে স্বামী তালাক দেন, স্ত্রী তালাক দেন, যেই দেন না কেন অনুসরণ করবেন কত ধারা? 7 ধারা 7 ধারার বিধান। বিধান। বুঝছেন? স্ত্রীও যদি নোটিশ না দেয় তারও তারও কিন্তু বিনাশ্রম 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা 10,000 টাকা বা এখন একটু আগে যে কথাটা বললাম যে নোটিশ না দিয়ে তালাক দিলে তালাকের বৈধতা, নোটিশ না দিয়ে তালাক দেওয়া হলে তা একটি শাস্তিযোগ্য অপরাধ, কিন্তু নোটিশ না দিয়ে তালাক দেওয়া হলে উক্ত তালাকটি আন্ডারলাইন করেন বৈধ হবে কিনা এই সম্পর্কে এই আইনে কিছু বলা হয়নি, এবং এই সম্পর্কে ভিন্ন ভিন্ন বিচারিক সিদ্ধান্ত আছে। কোন মকদ্দমায় বলা হয়েছে নোটিশ না দিয়ে তালাক দেওয়া হলে তালাকটি বৈধ, আবার অন্য বিচারিক সিদ্ধান্তে বলা হয়েছে তালাকটি কার্যকর হবে না। বাট অ্যাকচুয়ালি যেটা মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্সে যেটা আছে যে নোটিশ না দিলে নোটিশের শাস্তির বিধান আছে, বাট নোটিশ না দিলে তালাক যে হবে না এই কথা কিন্তু ওখানে বলা নাই। তারও হবে। জি, বুঝতে পারছেন? এবং ওই নোটিশ, ওই যে আমরা বলি না যে তালাকের নোটিশ আসছে আমি তো সই করি নাই, অন্ত গ্রহণ ওয়াইফ করে সিগনেচার করে নাই বা স্বামী সিগনেচার করে নাই, সিগনেচার করুক বা না করুক এটা কোনো ব্যাপার না, তালাক কিন্তু 90 দিন শেষে হয়ে যাবে। কার্যকর হয়ে যাবে। বুঝছেন? এখন চলে আসেন তালাকের নিবন্ধন। মুসলিম ম্যারেজেস অ্যান্ড ডিভোর্সেস রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974-এ তালাক নিবন্ধন সম্পর্কে বিধান করা হয়েছে, কিন্তু আন্ডারলাইন করবেন এই আইন অনুযায়ী তালাক নিবন্ধন বাধ্যতামূলক না, এবং তালাক নিবন্ধন না করলে তা শাস্তিযোগ্য অপরাধ না। বুঝছেন? তো তাহলে এখানে একটা বিষয় দেখেন, তালাক নিবন্ধন বাধ্যতামূলক না, কিন্তু তালাক নিবন্ধন না করলে শাস্তিযোগ্য অপরাধ না, কিন্তু বিবাহ নিবন্ধন কি বলেন? বাধ্যতামূলক। আচ্ছা, কিন্তু তালাক নিবন্ধন বাধ্যতামূলক না। সেলফ প্র্যাকটিসের 1 নং প্রশ্নটা যদি আমরা পড়ি যে নোটিশ না দিয়ে কোন স্বামী তার স্ত্রীকে তালাক দিলে উক্ত স্বামী কি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা বা উভয় দণ্ড, উপরের কি বলেন সবগুলা। তো বাদ বাকি এই জায়গাতে প্রশ্ন আছে এগুলা পড়ে ফেলেন। এখানে একটা প্রশ্ন আসছে দেখেন যে মুসলিম 5 নং প্রশ্নটা, যে মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স 1961 এর 7 ধারায় তালাকের ক্ষেত্রে বিরোধ মীমাংসার বিকল্প পদ্ধতি হলো, ওই জায়গায় বলছে রিকনসিলিয়েশন নাকি? আচ্ছা, আমরা একটু শিওর হই, ওই জায়গায় বলছিল কনসিলিয়েশন। জি, আমরা একটু দেরি করেন, একটু অপেক্ষা করেন। পুনর্মিলনের কথা বলছি না, আর এটা তো মীমাংসার কথা বলছি। হ্যাঁ, রিকনসিলিয়েশনই হবে, আইনে রিকনসিলিয়েশনই বলা আছে, কনসিলিয়েশন না, কি হবে বলেন? রিকনসিলিয়েশন। জি, তো তাহলে এখানে রিকনসিলিয়েশনই হবে মধ্যস্থতার পদ্ধতি। আর বাদ বাকি যে প্রশ্নগুলো আছে মোটামুটি সবই গুরুত্বপূর্ণ, এগুলো একটু পড়ে ফেলবেন, ঠিক আছে? আমরা চলে আসি ভরণ পোষণ, নাফাকা, মেইনটেনেন্স বা নাফাকা। দেখেন তো ভরণ পোষণ 3 প্রকার হতে পারে, আন্ডারলাইন করেন। বর্তমান ভরণ পোষণ প্রেজেন্ট মেইনটেনেন্স, অতীত ভরণ পোষণ পাস্ট মেইনটেনেন্স, তালাক পরবর্তী ভরণ পোষণ পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স। তো বর্তমান ভরণ পোষণ আসলে কাকে বলে? আম, বিবাহ বলবৎ থাকা অবস্থায় স্ত্রী ভরণ পোষণ পাওয়ার অধিকারী, অবশ্যই বিবাহ কি থাকতে হবে? বলবৎ। বিবাহ বলবৎ থাকাকালীন সময়ে স্বামী স্ত্রীকে যে ভরণ পোষণ দেয় তা হলো বর্তমান ভরণ পোষণ বা প্রেজেন্ট মেইনটেনেন্স। বুঝছেন তানভীর সাহেব? তাহলে বিবাহ বলবৎ থাকা অবস্থায় যে ভরণ পোষণ দেয় সেটাকে বলে বর্তমান ভরণ পোষণ। অতীত ভরণ পোষণ দেখেন পাস্ট মেইনটেনেন্স, যদি কোনো ভরণ পোষণ স্বামীর নিকট অপরিশোধিত থাকে তাহলে উক্ত ভরণ পোষণ স্ত্রী অতীত ভরণ পোষণ হিসেবে আদায় করতে পারে। অপরিশোধিত কখন থাকে? ধরেন দীর্ঘকাল যাবৎ স্বামীর কোনো খোঁজ খবর নাই, 4 বছর ধরে নিখোঁজ, হঠাৎ উদয় হয়েছে, স্বামীর অধিকার দাবি করতেছে, তখন এই 4 বছর যে ওয়াইফ কিভাবে থাকলো এটা সে ভরণ পোষণ চাইতে পারে, এটাকে কি বলে? অতীত ভরণ পোষণ। তারপরে দেখেন তালাক পরবর্তী ভরণ পোষণ পোস্ট ডিভোর্স মেইনটেনেন্স।
তালাক পরবর্তী ভরণ পোষণ। তালাকের পর ইদ্যৎকালীন সময়ে, আন্ডারলাইন করবেন, ইদ্যৎকালীন সময়ে স্বামী স্ত্রীকে যে ভরণ পোষণ দিতে বাধ্য, সেই ভরণ পোষণ তালাক পরবর্তী ভরণ পোষণ বা পোস্ট মেইনটেনেন্স নামে পরিচিত। বুঝতে পারছেন? তাহলে ইদ্যতের সময় কিন্তু সে ভরণ পোষণ পাবার কি হকদার। বাট এখানে কথা আছে ভাই, একটু পরেই পড়বো। বিবাহ বিচ্ছেদ যদি আপনার মৃত্যুর মাধ্যমে হয় তাহলে ভরণ পোষণ পাবে না, আর বিবাহ বিচ্ছেদ যদি তালাকের মাধ্যমে হয় তাহলে ভরণ পোষণ পাওয়ার অধিকারী। এখন তাহলে ভরণ পোষণ কত প্রকার, 3 প্রকার: কি কি? বর্তমান ভরণ পোষণ, অতীত বর্তমান, ভরণ অতীত, পোষণ, আর হলো তালাক পরবর্তী ভরণ তালাক পোষণ। পরবর্তী। এটা কাহিনী হয়ে গেল। চলে গেল। বর্তমান ভরণ পোষণে কেউ দেয় না, আর অতীত ভরণ পোষণ দেবে না। এই যে মামলা করবে এই জন্য, মামলা না করলে আপনার ইনকাম কোন শক্তি ভাই? আপনি কি করে দেখছেন? এই কথা বলে যে আসে না অতীতে, ও যেটা দেয় এখন তো দিবে দিবেই, আরো পিছনে যেটা আছে ওইটাও দিতে পারতো, চলে আসে। কি? এই অনলাইনে যারা আছেন আপনারা শুনতে পাচ্ছেন কথা? জি স্যার। হ্যালো? ওকে। যে সময়ের জি জন্য স্যার। ভরণ যে সময়ের জন্য ভরণ পোষণ পাবে, ডিউরেশন অফ মেইনটেনেন্স, একজন স্ত্রী বিবাহ বলবৎ থাকা অবস্থায় ভরণ পোষণ পাবে, কিন্তু স্বামীর মৃত্যুর কারণে, আন্ডারলাইন করবেন, স্বামীর মৃত্যুর কারণে বিবাহ বিচ্ছেদ হলে ইদ্যৎকালীন সময় স্ত্রী কোনো ভরণ পোষণ পাবে না। কিন্তু তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হলে ইদ্যত, যে মহিলাকে তালাক দেওয়া হয়েছে, সেই ইদ্যৎকালীন সময় ভরণ পোষণ পাবে। জি। এবং এই ক্ষেত্রে আন্ডারলাইন করবেন, এটা গুরুত্বপূর্ণ, এই ক্ষেত্রে যদি সে গর্ভবতী থাকে তাহলে সন্তান জন্মদানের আগ পর্যন্ত ভরণ পোষণ পাবে। 3টে স্টারবেন। তো এখানে একটা বিষয় দেখেন, যদি বলে যে আহ, স্বামী মারা যাওয়ার কারণে বিবাহ বিচ্ছেদ হলে ভরণ পোষণ পাবে, না, না। পাবে না। কিন্তু তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হলে পাবে ইদ্যৎকালীন। আর যদি গর্ভবতী থাকে, তাহলে সন্তান সন্তান জন্মদান পর্যন্ত আসলে ভরণ সন্তান পোষণ পাবে। জন্মদানের আগ পর্যন্ত পাবে। জি। আমরা একটু চলে আসি যে, যে ক্ষেত্রে স্ত্রী তার ভরণ পোষণ পাওয়ার অধিকার হারায়। ইসলামী আইনে ভরণ পোষণ পাওয়ার প্রাথমিক শর্ত হলো স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য বা অবিডিয়েন্স। নিম্নলিখিত ক্ষেত্রে স্ত্রী তার ভরণ পোষণ পাওয়ার অধিকার হারায়। কিভাবে দেখেন? যে ক্ষেত্রে স্ত্রী, আন্ডারলাইন করবেন, নাবালিকা, স্ত্রী কি নাবালিকা। নাবালিকা এবং যৌন সহবাসের অযোগ্য, দেখছেন? জি। অর্থাৎ স্বামী তার স্ত্রীকে সাবালকত্ব অর্জন করার পূর্বে কোনো ভরণ পোষণ দিতে বাধ্য না। না। বুঝছেন? জি। যে নাবালক স্ত্রী তার পিতামাতার সাথে থাকে তার ভরণ পোষণ দিতে স্বামী বাধ্য না। না। যে ক্ষেত্রে স্ত্রী তার স্বামীকে, আন্ডারলাইন করবেন, যুক্তিসঙ্গত কারণ ছাড়া আইনত সময়ে সঙ্গী হতে অস্বীকৃতি জানা। জানায়। যুক্তিসঙ্গত কারণ ছাড়া সে বলছে যে তোমার সাথে আমি থাকবো না, তাহলে স্বামী কি তার ভরণ পোষণ দিবে? না। দিবে না। বলো যে আমার টিকটক করতে দিবা, স্বামী বললো তুমি টিকটক করলে আমি ভরণ পোষণ দিব না। দেব না। দেখেন, যদি স্ত্রী তার স্বামীর প্রতি অনুগত না থাকে, এখানে অনুগত অনেক কিছু বোঝায়। অনুগত মানে স্বামী যা বলতেছে স্ত্রী মোটামুটি একেবারেই অন্য ভাবে জীবনযাপন করে, তাহলে সেই ক্ষেত্রে ভরণ পোষণ দিতে বাধ্য না। উপরিল্লিখিত ক্ষেত্রের সময়ে স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য না, এবং স্ত্রী তার ভরণ পোষণের অধিকার কি বলেন হারায়। হারায়। তো এখন আমরা চলে আসি ভরণ পোষণ পরিশোধ না করার ফলাফল। ভরণ পোষণ যদি কেউ না দেয় তাহলে স্ত্রীর আসলে কি প্রতিকার আছে। স্বামী তার স্ত্রীকে ভরণ পোষণ না দিলে নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভরণ পোষণের জন্য মকদ্দমা দায়েরের অধিকার আছে, রাইট টু সু ফর মেইনটেনেন্স। কি করবে? মকদ্দমা দায়ের। আর তালাকের জন্য মকদ্দমা দায়ের করার অধিকার আছে। একটু আগেই বললাম না, জি। কত বছর ভরণ পোষণ না দিলে? 2 বছর। 2 বছর ভরণ পোষণ না দিলে তালাকের মামলা, তালাক করতে, মানে তালাকের জন্য, বিবাহ বিচ্ছেদের জন্য মামলা করতে পারে। এখন প্রথমে দেখেন, ভরণ পোষণ দিতে অস্বীকৃতি জানাই লিখতে, লেখেন জানাই, জানাই, রিফিউজ টু পে মেইনটেনেন্স,
যদি স্বামী ভরণ পোষণ দিতে অস্বীকৃতি জানায় রিফিউজ টু পে মেইনটেনেন্স, স্ত্রী উক্ত ভরণ পোষণের জন্য মকদ্দমা দায়ের করতে পারে। মুসলিম ফ্যামিলি ল, মুসলিম ফ্যামিলি কোড অর্ডিন্যান্স না, জি। অর্ডিন্যান্স কেটে লেখেন ল, দ্য জি। ফ্যামিলি, সরি দ্য ফ্যামিলি কোড ল হবে, মুসলিম পড়তেছে কেন, দ্য ফ্যামিলি কোড ল। ল, ওই জায়গা ইটা কাটেন। অর্ডিন্যান্স বাদ দিয়ে ল। হ্যাঁ, 255। দ্য ফ্যামিলি কোড অ্যাক্ট আর কি, জি। ল বলতে পারে বা অ্যাক্টও বলতে পারে, দ্য ফ্যামিলি কোড অ্যাক্ট আইন আর কি। মুসলিম পারিবারিক আদালত আইন, বাংলা হচ্ছে পারিবারিক আদালত আইন, দা ফ্যামিলি কোড অ্যাক্ট হয়। তো এটা হলো 2023, 1985 কেটে 2023 লাগেন, পাইছেন? জি। এটা 23 সালে প্রণয়ন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও 85টা বাদ দিয়ে হ্যাঁ দিছে। 85টা বাদ দিয়ে দিয়েছে 23 সালে, জি। ধারাটা ঠিক আছে, 5 ধারার বিধান অনুযায়ী ভরণ পোষণের জন্য পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারে। পারে। এছাড়া আন্ডারলাইন করেন, দ্য মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961 এর 9 ধারার অধীন ভরণ পোষণের পরিমাণ নির্ধারণের জন্য স্ত্রী চেয়ারম্যানের নিকট আবেদন করতে পারে। পারে। তাহলে যদি আমরা ফ্যামিলি কোড অ্যাক্ট বলি বা ফ্যামিলি কোড ল বলি 2023-এর কত ধারায়, 5 5 ধারায়। ধারায়, এটা হলো পারিবারিক আদালতে মামলা করবে। জি। আর আপনি যদি পারিবারিক আদালতে মামলা করেন বা না করেন, এছাড়াও আপনার আরো একটা প্রতিকার আছে, মুসলিম ফ্যামিলি লস অর্ডিন্যান্স 1961-এর কয় ধারায়, 9 ধারায়। এই ক্ষেত্রে কোর্টে মামলা করবে না, এই ক্ষেত্রে ভরণ পোষণের জন্য চেয়ারম্যানের কাছে আবেদন করবে, জমুক আমার ভরণ পোষণ দিচ্ছে না। বুঝছেন? তাহলে প্রতিকার কিন্তু অ্যাকচুয়ালি কয়টা আছে? দুইটা। দুইটা, একটা হলো পারিবারিক আদালতে মামলা, আর অধ্যাদেশ 1961 সালের অধ্যাদেশের অধীন আবেদন করবে চেয়ারম্যানের চেয়ারম্যানের কাছে। নিকট আবেদন। আচ্ছা, তো এখন যদি আমরা দেখি যে ভরণ পোষণ দিতে ব্যর্থ হলে বা অবহেলা করলে, ফেইলার অর নেগলেক্ট টু প্রোভাইড মেইনটেনেন্স, 1939 সালে ডিসলিউশন অফ মুসলিম ম্যারেজেস অ্যাক্ট 1939 এর আন্ডারলাইন করবেন 2 ধারায় বলা হয়েছে, 2 বছর যাবৎ স্বামী স্ত্রী এর ভরণ পোষণ পরিশোধ করতে ব্যর্থ হলে বা পরিশোধ করতে অবহেলা করলে স্ত্রী তালাকের জন্য আদালতে মকদ্দমা দায়ের করতে পারে। পারে। বুঝছেন? জি। তো তাহলে এখানে যে বিষয়টা বলছে যে, এটা তো আমরা আগেই জানি, তালাকের জন্য যে মামলা করতে পারে আগেই জানি না, জি। আগেই জানি। এই ক্ষেত্রে স্ত্রী তালাকের জন্য পারিবারিক আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে। পারে। এখানে একটা বিষয় আছে, নারীর ভরণ পোষণের অধিকার, আহ, বর্তমান আইনের উন্নয়ন। এটা পড়ার আগে আমি একটু আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যে আহ, আপনার আহ, বর্তমানে আমাদের বাংলাদেশে ভরণ পোষণ পেতে পারে একজন নারী বিবাহ বিচ্ছেদ হলে কতদিন? তার 4 মাস 10 দিন। ইদ্যৎকালীন সময়, ইজ্জতকালীন অথবা সময়। যদি গর্ভবতী থাকে তাহলে যতদিন পর্যন্ত সন্তান জন্মদান জন্ম। করতেছে তার আগ পর্যন্ত, নাকি? জি। কিন্তু উন্নত বিশ্বে, মানে উন্নত বিশ্বে বলতে অন্যান্য মুসলিম কান্ট্রিতে তারা একটা বিধান চালু করছে, এটা বলে মাতা, MATA, মাতা মাতা। মানে মা না, মাতা মানে হলো যে বিবাহ বিচ্ছেদ হইছে, বাট তারা এইভাবে আদালত বলে দিতে পারে যে বিবাহ বিচ্ছেদ হইছে হইছে, বাট ওই মহিলার আগামী 5 বছর যাবত তুমি ভরণ পোষণ দিবা, বা আগামী 2 বছর যাবত ভরণ পোষণ দিবা, দিবা। এত সময়। অথবা আহ, পরবর্তী বিবাহর আগ পর্যন্ত তুমি ভরণ ভরণ পোষণ পোষণ দিবা। দিবা। এই যে যে বিধানটা, এটারও বলতেছে কি বলেন, মাতা। মাতা। তো এটা আমাদের বাংলাদেশে নাই, এটা অন্যান্য মুসলিম কান্ট্রিতে আছে। আছে। তাহলে মাতা শব্দের অর্থ হলো যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ভরণ পোষণের ব্যবস্থা করা। করা, বিবাহ বিচ্ছেদের পরে, জি। বিবাহ বিচ্ছেদের পরে। পরে। বুঝতে পারছেন তার নিশ্চয়? জি। কিন্তু আমাদের বাংলাদেশে মাতার ব্যাখ্যা এখনো, মানে মাতার কোনো ব্যবস্থা নাই। আমাদের বাংলাদেশে যেটা আছে সেটা হলো বিবাহ বিচ্ছেদের পর ইদ্যত, হয় ইদ্যত নাইলে সন্তান জন্মদানের আগ পর্যন্ত। এই যে দেখেন, বিবাহ বিচ্ছেদের পর স্ত্রীকে ইদ্যত পালন করতে হয়। এই সময় স্ত্রী যদি গর্ভবতী থাকে তাহলে যেটা দীর্ঘ, সেই সময় পর্যন্ত স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু ইদ্যত পালনের পর, আন্ডারলাইন করবেন, ইদ্যত পালনের পর স্বামী স্ত্রীকে ভরণ পোষণ দিতে বাধ্য কিনা সেই বিষয়ে ভিন্ন মত রয়েছে। মাতার ব্যাখ্যা বাংলাদেশের সুপ্রিম কোর্ট আন্ডারলাইন করেন হেফজুর রহমান মামলায় 51/11/1999, হেফজুর রহমান আন্ডারলাইন করেন, তানভীর সাহেব আন্ডারলাইন করেন না কেন? তো আন্ডারলাইন করেন না। মাতার ব্যাখ্যা বাংলাদেশের সুপ্রিম কোর্ট হেফজুর রহমান মামলায় 51/1999 AD 200 মামলায় বলা হয়েছে, মাতা অর্থ হলো, আন্ডারলাইন করেন, উপহার যা ইদ্যৎকালীন সময় অতিবাহিত হওয়ার পর দেয়া হয়।
তাহলে মাতা মানে যে মাদার তা না, মাতা অর্থ উপহার, উপহার। এটা দিচ্ছে কখন? ইদ্যৎকালীন ইদ্যৎকালীন পরে। সময়ের পরে। এবং এখান থেকে যে প্রশ্নটা আসতে পারে সেটা হলো যে কোন মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাতার ব্যাখ্যা দেয়? হেফজুর রহমান মামলা। হেফজুর রহমান মামলায়। মামলায়। অথবা এই ধরনের প্রশ্ন আসতে পারে যে হেফজুর রহমান মামলা কি সংক্রান্ত মামলা? ভরণ পোষণ সংক্রান্ত মামলা, যে মামলায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট মাতার ব্যাখ্যা প্রদান করে। বুঝছেন? কিন্তু ভরণ পোষণ ও মাতার মধ্যে পার্থক্য আছে। এই মামলার রায়ে আপিল বিভাগ অন্যান্য মুসলিম দেশের উদাহরণ বর্ণনা করার সময় বলেন যে স্ত্রীকে তার স্বামীর ইচ্ছামাফিক তালাক প্রদান করে তাকে মাতা প্রদানের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া যেতে পারে। এটা আন্ডারলাইন করেন, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, এই কথাটার অর্থ ব্যাপক। যখন স্বামী তালাক দিচ্ছে, ইসলামে তো স্বামীরে যে কোনো ক্ষমতা দিছে, মানে সে যে কোনো সময় তালাক দিতে পারে। এখন ধরেন অনেক সময় এরকম আছে যে তার আসলে তেমন কোনো দায় নাই, স্বামীরই দোষ, কিন্তু স্বামী তারে কি করে দিছে? তালাক দিয়ে দিছে। তাহলে এই ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কে বলেন তো? স্ত্রী। স্ত্রী ক্ষতিগ্রস্ত না? তাহলে স্ত্রী এই জায়গায় যদি সে মামলা করে ভরণ পোষণের, তাহলে এই ভরণ পোষণের সাথে সাথে তারে কি দেওয়ার নির্দেশ দিতে পারে? মাতা। মাতা দেওয়ার নির্দেশ দিতে পারে। ভারতে এই বিষয়ে বিখ্যাত মামলা হলো, আন্ডারলাইন করেন, আহমেদ খান বনাম শাহবানু মামলা। আহমেদ খান বনাম শাহবানু মামলা। আপনারা যদি এই হেফজুর রহমান মামলা, আহমেদ শাহ মামলা পড়তে চান, এই যে আমাদের এই জায়গায় মুসলিম ল ডিএলআর আছে, এই জায়গা পড়তে পারবেন, এই যে পিছনের এখানেই আছে, বুঝতে পারছেন? তাহলে আম, এবং ড্যানিয়েল লতিফ এবং অন্যান্য বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই সকল মামলায় আহ, আপনার কিসের ব্যাখ্যা দিছে? এই ভরণ পোষণ বা মাতার ব্যাখ্যা দিছে। আচ্ছা, তো এরপরে দেখেন জর্ডান, মিশর, সিরিয়ায় যথাক্রমে, এই যে দেখেন জর্ডান, মিশর, সিরিয়ায় যথাক্রমে এই যে দেখেন 1 বছর, 2 বছর, 3 বছর ভরণ পোষণ মাতা হিসেবে দেওয়ার বিধান আইন প্রণয়ন করা হয়েছে। আপনারে এই যে যে আমরা পড়তেছি, পড়ায় কখনো লস নাই, বুঝছেন? তাতে আপনি পরীক্ষা দিতে পারেন আর না পারেন। ধরেন আপনাদের ভাই বাতে জিজ্ঞেস করছে, বলো তো বাবু মাতা কি? এমএটিএ মাতা, ভরণ পোষণের ক্ষেত্রে মাতা বিষয়টা কি, জিজ্ঞেস করতেই পারে। উপহার। তাহলে আপনি যদি না জানেন ওই জায়গা বলবেন কিভাবে? বুঝতে পারছেন? তো বাংলাদেশে এই বিষয়ে আইন প্রণয়ন করা যেতে পারে যে বিশেষ শর্ত সাপেক্ষে ইদ্যৎকালীন বা স্ত্রী যদি গর্ভবতী থাকে, সেক্ষেত্রে গর্ভকালীন সময় যেটা দীর্ঘ শেষ হওয়ার পরও বিশেষ ক্ষেত্রে স্ত্রীর পুনর্বিবাহ না হওয়া পর্যন্ত স্বামী ভরণ পোষণ দিতে বাধ্য থাকবে। যদি স্ত্রী নিজে ভরণ পোষণে অক্ষম হয়, অথবা এককালীন ক্ষতিপূরণ হিসেবে স্ত্রীকে মাতা দিতে হবে। বাট বাংলাদেশে কি মাতার বিধান আছে? নাই, মহারানায় দিতে চায় না তো। আর দেবে না মাতা না। বাংলাদেশে এক্স্যাক্টলি আমরা তো মোহরানাই দিতে চাই না। নিজে ভরণ পোষণে অক্ষম হয়, এই জন্য বলতেছে মানে স্ত্রীর নিজের ভরণ পোষণ চালানোর মতো ক্ষমতা নাই, স্ত্রী অসহায়, তারে তালাক দিয়ে দিছে, এখন সে চলবে কিভাবে? বুঝছেন? বুঝছেন? আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। নাফাকা বলতে কি বোঝায়? এই এই ধরনের টার্ম পরীক্ষা আছে, নাফাকা কি? ভরণ পোষণ। আর বাদ বাকি এই জায়গায় যে প্রশ্নগুলো আছে এগুলো পারবেন। 4 নং প্রশ্নটা দেখেন, 4 নং, স্বামী স্ত্রীর ভরণ পোষণ দিতে অস্বীকৃতি জানালে স্ত্রী ভরণ পোষণের জন্য পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারবে। বাট ব্যাখ্যাটা দেখেন, ব্যাখ্যা পাইছেন? তানভীর সাহেব পাইছেন? 2007 সালের পূর্বে ভরণ পোষণের জন্য ম্যাজিস্ট্রেটের নিকট মামলা করার বিধান ফৌজদারি কার্যবিধির গোলদেন 488 ধারায় ছিল। কত ধারায়? কিন্তু 2007 সালে এই ধারাটি বাতিল করা হয়। কারণ 2023 লেখেন,
2023 সালের পারিবারিক আদালত আইন লেখেন, আইনের অধীন গঠিত পারিবারিক আদালতে ভরণ পোষণ সংক্রান্ত মোকদ্দমা বিচার করার এখতিয়ার দেওয়া হয়েছে। আগে আপনি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধি 488 ধারায় মামলা করতে পারতেন, বুঝছেন? এখন আর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে মামলা করা যায় না। এইখানে তো হচ্ছে 1985 সালে এটা না হলে তো 2007 সালে বা 2023 সালে কিছু। 85 সালেরটা তো করা যেত, আপনার কথা হলো তাই। এর কিন্তু 2007 সালে বিচার বিভাগ পৃথক হওয়ার পর ওই ধারা বাদ দিয়ে দিয়েছে, যে আমাদের এই ওই ও ধারার মামলা আর এখানে থাকতেছে না, ওই মামলা পারিবারিক আদালতের এখতিয়ার, বুঝছেন? কোনটুক মাথায় ঢোকে নাই বলেন, আমি সারাই দিই। মানে আমি ভাবতেছি যে 1985 সাল দিয়ে তো 7 সালের কথা বলা যেতে পারে, কিন্তু 23 সাল দিয়ে তো 7 সালের কথা বলা যাবে না। আর আরে ভাই, এই জায়গা জাস্ট 23 সালের 85 সালের পারিবারিক আদালত অধ্যাদেশের অধীন মামলা করা যায় তাই লিখছে, কিন্তু বর্তমানে কি 85 সালের আইনের অধীন করা যায়? আর নাই। এর বর্তমানে কি মানে 85 23 সালের, সমস্ত হ্যাঁ কিছুর বৈধতা দেওয়া হয়েছে 23 23 সালে, জি। হয় 23 নয় 85 বোধ হচ্ছে। হুম। 23 তো আর এখন চালু নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। 85 চালু নাই, 25 চালু আছে। হ্যাঁ, বুঝছেন? মানে লাইনটা হচ্ছে 23 সালের, এটা দিয়ে মামলা করা যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন 7 নং প্রশ্নটা দেখেন, নিম্নলিখিত কোন সময়ের জন্য কোনো মহিলা ভরণ পোষণ পাবে না? স্বামী মারা যাওয়ার কারণে ইদ্যত পালনের সময়। স্বামী মারা গেলে ভরণ পোষণ পাবে? পাবে না। 10 নাম্বার দেখেন, 10, বাংলাদেশে ভরণ পোষণ সংক্রান্ত বিখ্যাত মামলা কোনটি? হেফজুর রহমান মামলা, হেফজুর রহমান মামলা। ভারতে ভরণ পোষণ সংক্রান্ত বিখ্যাত মামলা কোনটি? আহমেদ খান বনাম শাহবানু মামলা, মনে রাখতে হবে। পরেরটা দেখেন, শাহবানু মামলা ও হেফজুর রহমান মামলার নিম্নলিখিত কোন বিষয়টির ব্যাখ্যা বিতর্কের সৃষ্টি করে? মাতা। কি বলেন? মাথা। মাতা। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে, যাই ভাই বোন আছেন আপনাদের? শাকিল, প্রশ্ন আছে অনলাইনে যারা আছেন আপনাদের আছে? স্যার একটা প্রশ্ন আছে স্যার। করেন করেন, প্রশ্ন করেন। স্যার ওই যে আমরা পড়ছিলাম যে পোস্ট ডিভোর্স মানে পরবর্তী তালাকে ভরণ পোষণ, এখানে বলা আছে যে তালাকের পর ইদ্যৎকালীন সময়ে স্বামী স্ত্রীকে যে ভরণ পোষণ প্রদান করতে বাধ্য, এই শুধু পরবর্তী তালাকের ক্ষেত্রে এখানে বাধ্য কথাটি উল্লেখ আছে। অতীত তালাকের ক্ষেত্রে বলছে যে আদায় করতে পারে, আর বর্তমান তালাকে বলছে ইচ্ছা করলে পারবে, না হলে পারবে না, এরকম কোনো কিছু। হ্যাঁ, তো আচ্ছা, এখন এটা বুঝতে ওইখানে চাইতেছেন? স্যার। আর প্রশ্নটা যে ওখানে বিবেচনামূলক আর এখানে বাধ্যতামূলক, তাই তো? জি স্যার, জি জি স্যার, জি স্যার। Okay. দেখেন, বিষয়টা হলো যে এখানে একটা বাধ্যবাধকতা আছে। যদি আপনি তালাক দেন, কাউকে তালাক, স্ত্রীকে তালাক দিলে ইদ্যৎকালীন সময়ের জন্য আপনার বৈধ ভরণ পোষণ দিতেই হবে। এটার কোনো বিকল্প নাই, কারণ তার সাথে আপনার আর কোনো সম্পর্ক নাই। ইদ্যৎকালীন সময় বা গর্ভবতী থাকলে ওই সন্তান ভূমিষ্ঠের আগ পর্যন্ত দিতেই হবে, কিন্তু বাকি দুইটা বাধ্যতামূলক না। অতীতে ভরণ পোষণ আপনি দাবি করতেই পারেন, কিন্তু এটা আপনি পেতেও পারেন, নাও পারেন। এটা আদালত বিবেচনা করে দেখবে যে আসলে সে ভরণ পোষণ পাওয়ার যোগ্য ছিল কিনা। ধরেন হাজবেন্ড এসে বলতো যে ওয়াইফ তো দাবি করছে, বাট ও তো আমার কথা মতো জীবনযাপন করে নাই, এই কারণে ওরে কোনো ভরণ পোষণ দেই নাই অতীতের। হতে পারে না? হতে পারে। আর বর্তমানেরটাও আপনি বাধ্যতামূলক হিসেবে দাবি করতে পারেন না। যদি আদালত দেখে যে আসলেই আপনি হাজবেন্ডের কথা মতো জীবনযাপন করতেছেন, কোনো অনৈতিক কিছু করেন নাই, তাইলে আদালত দিবে। আর না হলে কিন্তু বর্তমানে ভরণ পোষণ দিতেও কি বাধ্য না। বুঝছেন আদাম সাহেব? জি স্যার, বুঝতে পারছি। কিন্তু তালাক পরবর্তী যেটা, এটা দিতে কিন্তু বাধ্য, ইদ্যৎকালীন সময় অথবা সন্তান জন্মদানের আগ পর্যন্ত। সম্পর্ক তো এইটাই। হ্যাঁ, আমরা চলে আসি পিতামাতার ভরণ পোষণ আইন। কত সাল? 2013।
বিজিএস পরীক্ষায় এখান থেকে সর্বসাকুল্যে একবার প্রশ্ন এসেছে। আমি ধরেন বিজিএস যারা স্টুডেন্টদের তো ক্যাটাগরি আছে ভাই। এখন বাংলাদেশি প্লেয়ারদের সাথে আপনি যদি অস্ট্রেলিয়ান প্লেয়ারের ইয়া করেন, তুলনা করেন, আমি ক্রিকেটের উদাহরণই দেই, তারা পুষ্টিগত দিক থেকে যে একজন প্লেয়ার কিভাবে কি খাবার দাবার করবে ছোটবেলা থেকে, হ্যাঁ, তারপরে তাদের ঘরোয়া ক্রিকেটে ধরেন স্ট্রাকচার আলাদা। কয়েক বছর খেলে 50-60 সেঞ্চুরি করছে, তারপর জাতীয় দলে চান্স পাচ্ছে। তো তারা ধরেন যারা ভালো পারেন বিজিএস এর প্রস্তুতি, তাদের জন্য আমার ক্লাস না, তারা আপনারা হলেন অস্ট্রেলিয়ান প্লেয়ার। আর আমাদের হচ্ছে বাংলাদেশি প্লেয়ার, যে আমাদের আমরা জীবনেও পুষ্টিকর খাবার দাবার খাই নাই, হঠাৎ করে ঘরোয়া ক্রিকেটও খেলা লাগে না, দলে চান্স পাইছি, এখন এই জায়গায় এসে পারফর্ম করতে হবে। এখন এই মুহূর্তের অস্ট্রেলিয়ান প্রেসক্রিপশন যদি বাংলাদেশি প্লেয়াররা দেন তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আমাদের সাফল্যও লাগবে, আবার সময়ও অল্প, আবার আমি পারিও না। তো এই জন্য আমরা যারা বেশি পড়ালেখা করেন তাদের আমাদের এই ক্লাস দেখার দরকার নাই। যারা কম পড়াশোনা করেন বা আমার সামনে যারা আছেন, এই মুহূর্তে যারা আছেন, আমরা অল্প সময়ে যাতে একটা কার্যকর প্রস্তুতি নিতে পারি এবং যাতে একটা মিনিমাম একটা পরীক্ষা দিয়ে বসতে পারি। পরীক্ষায় বসতে পারি এবং পাশও যাতে করতে করতে পারি। এখন আমি যদি আপনাদের ধরেন আইন পাঠ না পড়াইয়া আমি আপনাদের একেবারে বড় বড় বিআর অ্যাক্ট পড়াইলাম বা মূল আইন ধরে ধরে পড়াইলাম, এখন কিন্তু ওই প্রতিটা ধারা প্রতিটা শব্দ মূল আইন ধরে ধরে পড়ানো কোয়াইট ইম্পসিবল, এটা এখন সম্ভব না। আর এই জিনিসটা আগে আমরা এই যে আমরা আইন পাঠ ভলিউম 1 ভলিউম 2 যখন আপনি পড়বেন তখন অলরেডি আপনার মধ্যে বেসিক স্ট্রাকচার হয়ে গেছে। এরপরে আপনি আপনার সাজান, এরপরে আপনি বিহার এক ধার হাতে নেন, দেখবেন যে আপনি জানেন যে কোন আইনের কোন জায়গা কি আছে। বুঝতে পারছেন? তো এই জন্য যারা বিজিএস পরীক্ষা দিবেন তারা যে কোনো এত বই দেখার দরকার নাই, আপাতত যে কোনো 2টা বই শেষ করেন। 2টা বই মানে হলো হয় প্রিলি মাস্টার যদি পড়েন প্রিলি মাস্টারের 1-2 শেষ করেন, যদি আইন পাঠ পড়েন আইন পাঠের 1-2, এর মধ্যে আর কোনো কিছু দেখবেন না। যে কোনো 2টা বই ভালোভাবে শেষ করবেন, তাহলে তাইলে আপনার 60 মার্কের প্রিপারেশন শেষ। বাদ বাকি থাকলো হলো 40। এই 40 হলো জেনারেলের বিষয়। তো জেনারেলের বিষয়েও বলবো, বাট আপাতত এইগুলা একটু বললাম। তো দেখেন, পিতামাতার ভরণ পোষণ আইন 2013, সন্তান কর্তৃক পিতামাতার ভরণ পোষণ নিশ্চিতকরণের লক্ষ্যে পিতামাতার ভরণ পোষণ আইন 2013-তে প্রণয়ন করা হয়। এই আইনের গোল দিবেন 3 ধারায়। প্রত্যেক সন্তানকে তার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে বলা হয়েছে। কত ধারায়? 3 ধারায়। আর 4 ধারায় অনুযায়ী প্রত্যেক সন্তান, আন্ডারলাইন করবেন, তার পিতার অবর্তমানে গোল দিবেন দাদা দাদিকে এবং মাতার অবর্তমানে গোল দিবেন নানা নানিকে বর্ণিত ভরণ পোষণ প্রদানে বাধ্য থাকবে। তাহলে এখানে একটা বিষয় দেখেন, প্রত্যেক সন্তান ভরণ পোষণ দিতে বাধ্য কারে? পিতামাতা। কত ধারা? 3 ধারা। আর 4 ধারায় বলছে যদি পিতামাতা না থাকে তাহলে কারা দিবে? পিতার অবর্তমানে কে? দাদা দাদি। আর মাতার অবর্তমানে নানা নানিকে। এবং এই ভরণ পোষণ পিতামাতার ভরণ পোষণ হিসেবে গণ্য। শ্বশুর শাশুড়ি তো আর বলে নেই। শ্বশুর শাশুড়ির ভরণ পোষণ আপাতত বলে নাই, সামনে আপনারা কইলেন। দেখেন, ধারা 5, পিতামাতার ভরণ পোষণ না করার দণ্ড। যদি কেউ পিতামাতার ভরণ পোষণ না করে, এখন তানভীর যেহেতু প্রশ্ন করেই ফেলছে, আপনি যদি আপনার পিতামাতার ভরণ পোষণ না করে যদি শ্বশুর শাশুড়ির ভরণ পোষণ করেন, বলেন তো আপনি 3 ধারার অপরাধ করছেন কিনা? এত ভাবা লাগবে না, মানে এখানে শ্বশুর শাশুড়ি করছি এই জন্য অপরাধ না, কিন্তু পিতামাতাকে তো দিতে হবে। করি নাই এই কারণে অপরাধ। জি। তো আপনি আর কার ভরণ পোষণ দিবেন না না দিবেন একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সবার আগে দিতে হবে কার? পিতামাতার। ভাই মানে এ তো আমরা মুসলিম আইন পড়তেছি, তো মুসলিম আইনে আপনার পিতা প্রতিটা ধর্মেই, হিন্দু বলেন মুসলিম বলেন বাট ইসলামে পিতামাতার এমন স্থান দিয়েছে যে আপনি যদি পিতামাতা ধরেন আপনার প্রতি অন্যায় করতেছে, আপনার অন্যান্য ছেলেদের প্রতি ভালোবাসা, আপনার প্রতি অন্যায় করতেছে, আপনার কোনো কিছু শুনে না, তারপরেও আপনি তাদের প্রতি কোনো বিরূপ মন্তব্য করতে পারবেন না। এবং পিতামাতা যদি আপনার কোনো অভিশাপ দেয়, সেটার টের পাবেন আপনি দুনিয়ার বুকে। মানে কবর তো পড়েই রইছে, জান্নাত জাহান্নাম তো পরের ব্যাপার, কিন্তু দুনিয়াতেই আপনি ভোগ করবেন। এই কারণে ওই
পিতামাতা দেখবেন যে অনেক কষ্ট পাচ্ছে, মানে সন্তান অনেক কষ্ট দিচ্ছে, অনেক কি করতেছে, তারপরেও ওই বলা বলে যে যে সন্তানটা কোনো অভিশাপ দেওয়া যাবে না। যদি একবার দেয় তাহলে মনে করেন যে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এই যে দেখেন, তো কোর্টে অনেক মামলা দেখি যে মা করছে ছেলের বিরুদ্ধে বা বাপ করছে ছেলের বিরুদ্ধে, এরকম অনেক অনেক মামলা আছে। কোন সন্তান কর্তৃক ধারা 3-এর যে কোনো উপধারার বিধান কিংবা 4-এর বিধান লঙ্ঘন অপরাধ বলে গণ্য হবে এবং উক্ত অপরাধের জন্য আন্ডারলাইন করবেন অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবে। কত টাকা? 1 লাখ। এবং উক্ত অর্থদণ্ড অনাদায়ে অনূর্ধ্ব 3 মাস কারাদণ্ডে দণ্ডিত হবে। বুঝছেন? তার মানে এখানে একমাত্র সুস্থ ছিল অর্থদণ্ড, অর্থদণ্ড, কিন্তু অর্থদণ্ড যদি না দেয় তাহলে 3 মাস। জি। তাহলে আমরা চলে আসি অপরাধের আমল যোগ্যতা, জামিন অযোগ্য, জামিন যোগ্যতা বা আপস যোগ্যতা। এই আইনের অধীন অপরাধ বল দেবেন আমল যোগ্য। আমল যোগ্য মানে আপনারা বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবে, পারে। জামিন যোগ্য মানে কি? জামিন দিতে পারবে। জামিন আবার চাইলেই পাবে। আর আপস যোগ্য। তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এই আইনের অধীন বিচার করবে কে? অপরাধ বিচারার্থে গ্রহণ এবং বিচার 7-1 ফৌজদারি কার্যবিধি 1898 এর অধীন যা কিছুই থাকুন না কেন এই আইনের অধীন সংগঠিত অপরাধ আন্ডারলাইন করবেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারযোগ্য হবে। কোন আদালতে বিচারযোগ্য হবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বলেন তো যে দণ্ডবিধির বিচার কে করবে, এটা কোথায় বলা আছে? দণ্ডবিধির অপরাধের বিচার কে করবে, এটা কোথায় বলা আছে? দণ্ডবিধির হচ্ছে কোন পাঁচে আদালত স্যার, করবে? কোথায় বলা আছে? কিসের পাস বলেন? ফৌজদারি কার্যবিধি পাশে। কি পাস? ফৌজদারি কার্যবিধি স্যার। দণ্ডবিধির প্রযোজ্যতা হচ্ছে কোন আদালত করবে এটা কোথায় বলা আছে শাকিল? দণ্ডবিধির অপরাধের বিচার কোন আদালত করবে এটা কোথায় বলা আছে? স্যার 5-1 স্যার। ও না না, দণ্ডবিধির প্রয়োগটা তো বলছেন না না না, কোন আদালত করবে? হ্যাঁ, তো সেটা তো সিআরপিসির পাশে বলা হয়েছে, পাঁচ ধারা। সিআরপিসির বিচারযোগ্য কিন্তু সিআরপিসির 5 ধারায় বলতে সিআরপিসির প্রযোজ্যতা কোন কোন আদালত করবে এটা বলা আছে দ্বিতীয় তফসিলের 8ম কলাম। কততে? দ্বিতীয় তফসিলের 8ম কলাম। কোন আদালত কর্তৃক বিচার যোগ্য? কোন আদালত কর্তৃক বিচার যোগ্য, দ্বিতীয় তফসিলের কত কলাম? 8ম কলাম। মাথা তো শেষ হয়ে গেছে পুরো। দেখেন, এই প্রশ্নের কাছে আমি হ্যাঁ হ্যাঁ, অনেক কোন আদালত এই আইনের অধীন সংগঠিত অপরাধ সংশ্লিষ্ট সন্তানের পিতা বা মাতার, এটা বললেন পিতা বা মাতার লিখিত অভিযোগ ব্যতীত আমলে নেবে না। তাহলে এই জায়গায় লোকাস স্ট্যান্ডি কি হবে সেটাও বলে দিছে। কি হবে? পিতামাতা পিতা মাতা। ভাই বোন করলে হবে? না, হবে না। কার করতে হবে? পিতা মাতা। পিতামাতা জেনে রাখা ভালো 8 ধারার এই এই আইনের অধীন কোন অভিযোগের আপস নিষ্পত্তির বিধান আছে। দিন এসে বলছি যে আপনি তো সব পারেন, আপনি করতে আসবেন কেন? তো উনি বলবেন না যে স্যার কি বলেন, বলবে যে, স্যার সেটা থাক। সেটা থাক, আসবে না নি। সেটা থাক, ঠিক আছে? মজা পাইছি দেখেন। আচ্ছা, আচ্ছা 1 নম্বর দেখেন, আহ পিতা মাতার ভরণ পোষণ 2013 এর অধীনে বিচারের ক্ষমতাপ্রাপ্ত আদালত তাহলে কোনটা? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দেখেন ভাই, আমরা যখন একটা বিষয় পড়বো, ধরেন আপনার সুনির্দিষ্টভাবে কোনো ধারার কথা মনে নাও থাকতে পারে, কিন্তু বেশ কিছু জিনিস আপনি ভুলবেন না। আপনি এটা জানলেন যে পিতা মাতার ভরণ পোষণ দিতে কি বাধ্য? পিতার বর্তমানে কারে? দাদা দাদি। মাতার বর্তমানে কারে? নানা নানি। না, ভরণ পোষণ যদি না দেয়, ধারা জানি না, বাট জরিমানা কত? 1 লাখ। 1 লাখ আর অনাদায়ে কত? 3 মাস। 3 মাস। মামলা করতে পারে কে? ওই পিতা বা পিতামাতা মাতা নাকি? আমলযোগ্য, জামিনযোগ্য, আপস যোগ্য। এগুলো পারলাম না? জি। আর এই তো কত, তো এগুলো মনে থাকলেই তো হলো। আর এটা আইন কত সালের? 2013 সালের। আর একটা বিধান বাকি আছে যে এই পিতামাতার ভরণ পোষণের যে এটা মামলা কোথায় করবে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মানে বা বিচার করবে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। একটা বিষয় বললাম যে বিচার বিভাগ পৃথকীকরণের আগে
এই মানে জজ কোর্টের চাইতে ওই আগে যারা যে নির্বাহী করতো, ম্যাজিস্ট্রেট পরিচালনা করতো, ওনাদেরকে বেশ অনেক ধরনের এখতিয়ারি দেওয়া হয়েছে। মানে আমি দেখছি যে জজ কোর্টের জজ সাহেবদের চাইতে তো ওনাদের আরো বেশি সমস্ত কিছু দায় দায়িত্ব বেশি। এই কারণেই মনে হয় বেতন নিয়ে গ্যাঞ্জাম লাগে। আচ্ছা, এই অনলাইনে যারা আছেন আপনাদের একটা কথা বলি, ওই যে গ্রুপে প্রশ্ন দিয়ে দিছি, উত্তর দেখবেন না। শিরিন শিলা, আঞ্জুমান, আধাম, আপনারা পরীক্ষা দিবেন, 1 ঘন্টা পরীক্ষা দিয়ে কত পেলেন আমরা জানাবেন। বুঝতে পারছেন? জি স্যার। তো আজকে ক্লাস এই পর্যন্তই। ভালো থাকেন। একটু অল্প পড়লাম, নেক্সট দিন থেকে আমরা অনেক অনেক বেশি বেশি পড়বো। আগামীকাল রাতে ক্লাস আছে, আগামীকাল রাত 11টায় ক্লাস। সবাই প্রিপারেশন নেবেন। আর এই তো প্রশ্ন আছে স্যার। প্রশ্ন গ্রুপে দিয়ে দিছি আদাম সাহেব। স্যার আমার এই বিষয়ে প্রশ্ন স্যার, বুঝি নাই। এই ভরণ পোষণ, ভরণ পোষণ সম্পর্কে প্রশ্ন। হ্যাঁ, করেন করেন করেন। স্যার এই যেখানে প্রথমে বলা আছে সন্তান কর্তৃক, অনেক সময় দেখা যায় যে আহ, অনেকজনের শুধু একটা মেয়ে সন্তানই আছে, পুত্র সন্তান নাই। এখন মেয়ে সন্তান তো বিবাহের পরে শ্বশুর বাড়ি চলে যায়, তো এই ক্ষেত্রে তো এই বাবা মা বৃদ্ধ হয়ে যায়। তো এই ক্ষেত্রে ওই কি মেয়ে সন্তানকে ওই পিতামাতার ভরণ পোষণ আহ, করতে হবে কিনা? করতে হবে। ও, ঠিক আছে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্তই।